আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি। এসএসসি 21 ব্যাচের 5th উইকের ফিজিক্স অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং ফিজিক্স 3 নাম্বার অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। সো নিউটনিয়ান মেকানিক্স হতে ফিজিক্সে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং সেটা আমরা এখানে লিখে রেখেছি। তো শুধু অ্যাসাইনমেন্টের সলভ নিলেই হবে না, কারণ এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার পূর্বাভাস। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টের মতো করেই ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেজন্য শুধুমাত্র ভিডিও দেখলাম, পিডিএফ দেখলাম, কপি পেস্ট করলাম না, সাথে আরও একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। নিউটনিয়ান মেকানিক্সের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অ্যাসাইনমেন্টের কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে হবে। তাই শুধুমাত্র আমরা অ্যাসাইনমেন্টের সলিউশন না, পাশাপাশি কনসেপ্টটাও তোমাকে ক্লিয়ার করে দিব এই ভিডিওতে ইনশাল্লাহ। সো আমরা প্রথমে নিউটনিয়ান মেকানিক্সের এবং এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তারপর আমরা অ্যাসাইনমেন্টের সলিউশনের মধ্যে যাব। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসো, আমরা দেখতেই পাচ্ছি এখানে আনত তলের ব্যাপার চলে এসেছে। সো আনত তলের ব্যাপার, এটা হচ্ছে ফিজিক্সের নিউটনিয়ান মেকানিক্সের একটা কনসেপ্ট। সো কনসেপ্টের নাম কি? কনসেপ্ট আমাকে বুঝতে হবে। কনসেপ্টের নাম হচ্ছে আনত তলের ব্যাপার স্যাপার। সো আমরা আনত তলের ব্যাপার স্যাপার, স্যাপার লেখার দরকার নাই, ব্যাপার লিখলেই হবে। স্যাপার হচ্ছে একটা কথিত ভাষা। সো আনত তলের ব্যাপারটা আমরা দেখব। ইনক্লাইন্ড সারফেস, যারা ইংলিশ ভার্সনের আছো আমি টার্মগুলো ইংলিশে বলে দিচ্ছি। ইনক্লাইন্ড সারফেসের ব্যাপার স্যাপার আমরা এখানে দেখব। ইনক্লাইন্ড সারফেসে 5টা বেসিক দরকার। 5টা বেসিকের উপর ইনক্লাইন্ড সারফেসের কনসেপ্টটা দাঁড়িয়ে আছে। আনত তলের ব্যাপারের জন্য 5টা কনসেপ্ট দরকার। সো আমরা তোমাদেরকে এই 5টা বেসিক বলতে পারো, এখন দেখাচ্ছি। নাম্বার 1 যেই বেসিকটা দরকার সেটা হচ্ছে যে কোনো বস্তু নামমাত্রই ওজন থাকবে। বস্তু হলে তার একটা ওজন থাকবে এবং ওজনটা অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করবে। দুনিয়া উল্টে যাক, বস্তুকে যেভাবে রাখো, বস্তু যেভাবেই থাকুক না কেন, ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করবে। এটা হচ্ছে 1 নাম্বার বেসিক, যে ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করবে। এবং কেন বলতে পারো? উত্তর হচ্ছে কারণ পৃথিবীর কেন্দ্র খাড়া নিচের দিকে হওয়ায় আসলে ওজনটা খাড়া নিচের দিকে কাজ করবে। পৃথিবী টানছে তাই। অন্য কোনো গ্রহে গেলে পৃথিবী যদি অন্যদিকে টানে সেক্ষেত্রে তো ভিন্ন, যাই হোক। তাহলে ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করবে। বস্তুকে তুমি যেভাবে রাখো না কেন, ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করবে। 1 নাম্বার বেসিক। 2 নাম্বার বেসিক হচ্ছে বস্তুকে একটা তলের উপর রেখেছি। সো বস্তু তলকে একটা ওজন দিচ্ছে, এই ওজনের বিপরীতে তল তাকে একটা প্রতিক্রিয়া দিবে। তল প্রতিক্রিয়া দিবে। কে দিচ্ছে প্রতিক্রিয়া? তল দিচ্ছে। সো তল বস্তুকে প্রতিক্রিয়া দিবে। কে দিচ্ছে? তল দিচ্ছে। তো এখানে বেসিক হচ্ছে তল অলওয়েজ বস্তুকে, তল অলওয়েজ একদম সব সময় বস্তুকে তলের লম্বে প্রতিক্রিয়া বলটা দিবে। তাহলে অলওয়েজ তলের লম্বে এই প্রতিক্রিয়া বলটা দিবে। বস্তুকে তুমি যেভাবে রাখো না কেন, তল যেভাবে আছে তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বলটা দিবে। তাহলে তল অলওয়েজ বস্তুকে তলের লম্বে প্রতিক্রিয়া বল দিবে। ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে তলের লম্বে প্রতিক্রিয়া বল দিবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বস্তুকে যেভাবে রাখো না কেন, বস্তু যেভাবে থাক না কেন, তলের লম্বে প্রতিক্রিয়া বল দিবে। যেমন এখানে তল হচ্ছে এটা, এই তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বলটা দিবে। মনে রাখবে। এবার একটা ইম্পর্টেন্ট বেসিকে আসি। সেই বেসিকটা হচ্ছে প্রতিক্রিয়া। ঠিক আছে, প্রতিক্রিয়া, কিন্তু তলের লম্বে, শুধু লম্ব না, একটা স্পেশাল লম্ব, এটা তলের উপর লম্ব। তো যদি কোনো একটা রেখার উপর লম্ব হয় তাকে আমরা নর্মালি লম্ব বলি। কিন্তু যদি তলের উপর লম্ব হয়, কোনো একটা তলের উপর যদি কোনো কিছু লম্ব হয়, তো তলের উপর তো একাধিক লম্ব হতে পারে, কারণ এটা পুরোটা একটা তল। তলের যে কোনো একটা বিন্দুতেই লম্ব আঁকা যায়, একাধিক লম্ব আঁকা যায়, তলের উপর একাধিক লম্ব আঁকা যায়। তো তলের উপর লম্ব হলে সেটাকে আমরা লম্ব বলি না, সেটাকে আমরা বলি অভিযোগ লম্ব। সেটাকে আমরা লম্ব বলি না, সেটাকে বলি অভিযোগ লম্ব, অর্থাৎ অভিলম্ব বলি সেটাকে। অভিলম্ব শব্দটা কখন ব্যবহার করব? কখন অভি ভাইয়া চলে আসবে? কখন এই অভি শব্দটা আসবে? যখনই তলের উপর লম্ব হবে। একমাত্র তলের উপর লম্ব হলে সেটাকে অভিলম্ব বলা হচ্ছে।
আর যদি রেখার উপর লম্ব হয়, একটা রেখার উপর লম্ব, সেক্ষেত্রে অভিলম্ব বলা যাবে না। শুধুমাত্র তলের উপর লম্ব হলে অভিলম্ব শব্দটা আসবে। যেখানেই তুমি অভিলম্ব শব্দটা দেখতে পাবে, পৃথিবীর যেখানেই তুমি অভিলম্ব শব্দটা দেখতে পাবে, পৃথিবীর যেখানেই তুমি অভিলম্ব শব্দটা দেখতে পাবে, বুঝতে হবে সেটা তলের উপর লম্ব। ফর এক্সাম্পল, আলোর প্রতিফলনে আমরা বিভেদ তলের উপর লম্বকে অভিলম্ব বলেছিলাম। বিভেদ তলের উপর লম্ব, বিভেদ তলের উপর ছিল বলে অভিলম্ব। এখানে তলের উপর লম্ব বলে অভিলম্ব প্রতিক্রিয়া বলছি। সো এই বলের স্পেশাল নাম কি? অভিলম্ব প্রতিক্রিয়া বল, এবং এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। সো আর ইজ ইকুয়াল টু অভিলম্ব প্রতিক্রিয়া। ইংলিশ ভার্সনে যারা আছো, এটা বলা হচ্ছে নর্মাল রিয়াকশন। এই রিয়াকশন থেকে আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। কেন আর দিয়ে প্রকাশ করছি? রিয়াকশন, সেখান থেকে আর দিয়ে প্রকাশ করা হচ্ছে নর্মাল রিয়াকশন। নর্মাল মানে অভিলম্ব। তলের উপর লম্বকে ইংলিশে বলা হয় নর্মাল, অভিলম্বকে ইংলিশে বলা হয় নর্মাল। ওকে, নর্মাল রিয়াকশন খুব ইম্পর্ট্যান্ট বেসিক ছিল। 3 নম্বর বেসিক আসো, কোনো বস্তু তলের উপর যদি পিছলিয়ে চলে। 3 নম্বর বেসিক, তলের উপর পিছলিয়ে, যেটাকে চাঁদ গায়া ভাষায় বলা হয় সরসরাই। সরসরাই, চরচরাই মানে কি জানো? চরচরাই মানে হচ্ছে স্লিপি করে যাওয়া, স্লিপ খাওয়া। স্লিপ খাওয়াকে বলি চরচরাই। চরচরাই, যেটাকে সরসরাই বলা হয়। সরসরাই, চরচরাই, স্লিপ করে যাওয়া, পিছলিয়ে যাওয়া। সো তলের উপর যদি তুমি স্লিপ করে যাও, পিছলিয়ে যাও, সরসরাই যাও, তাহলে কোনো বস্তু যদি তলের উপর পিছলিয়ে বা সরসরাই বা স্লিপ করে চলে, তলের উপর চললেই কি থাকবে? ঘর্ষণ বল থাকবে, গতির বিপরীতে। অলওয়েজ, এটাও কিন্তু অলওয়েজ, আমরা যা বলবো সবই অলওয়েজ বলবো। অলওয়েজ, 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 সবগুলো অলওয়েজ। অলওয়েজ গতির বিপরীতে ঘর্ষণ কাজ করবে। তবে হ্যাঁ কেন? কি বলেছি? তলের উপর পিছলিয়ে চলার সময় গতির বিপরীতে, অর্থাৎ সে যেদিকে সে গতিশীল, যেদিকে সে যাচ্ছে তার বিপরীতে। সে উপরে গেলে নিচে, নিচে গেলে উপরে, উপরে গেলে নিচের দিকে, নিচে গেলে উপরের দিকে, যেদিকে যাবে তার বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে অলওয়েজ। তবে হ্যাঁ, তলের উপর গেলেই ঘর্ষণ বল কাজ করবে। তবে হ্যাঁ, যদি বলা থাকে মসৃণ তল, যদি এই শব্দটা থাকে বেসিক, যদি মসৃণ তল বলা থাকে, মসৃণ তল বলা থাকলে, মসৃণ শব্দের অর্থই হচ্ছে ফ্রিকশন ফোর্স টেন্ডস টু জিরো। মসৃণ শব্দের অর্থ ফ্রিকশন ফোর্স টেন্ডস টু জিরো, অর্থাৎ কোনো ঘর্ষণ বল নাই। তাহলে মসৃণ বললে ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বল আমরা এটাকে স্মল এফ দিয়ে প্রকাশ করে থাকি, স্মল এফ হবে 0। তাহলে কোন শর্তে স্মল এফ 0 হয়? কোন শর্তে ঘর্ষণ বল 0 হয়? কোন শর্তে ঘর্ষণ বল 0 হয়? কোন শর্তে ঘর্ষণ বল 0 হয়? 3বার প্রশ্ন করেছে, এবার 3বার অ্যান্সার দিব। মসৃণ তল বলা থাকলে ঘর্ষণ বল 0 ধরে নিতে হবে, যদি বলা থাকে যে মসৃণ তল। আর যদি মসৃণ তল না বলে এমন ঘর্ষণের মান দিয়ে দেয়, সেটা ধরতে হবে। আমাদের এখানে মসৃণ তল বলা আছে প্রশ্নে, ইম্পর্টেন্ট বেসিক। তাহলে তলের উপর গেলেই ঘর্ষণ থাকবে, তবে মসৃণ তল বললে মাপ। তলের উপর গেলেই ঘর্ষণ থাকবে, মসৃণ তল বললে মাপ। 4 নাম্বার বেসিক আসো, 5টা বেসিক দিব বলেছিলাম, 3টা শেষ। 4 নাম্বার এবং 5 নাম্বার বেসিক আসো। সো মুছে ফেলি, মোছার আগে বার রিভিউ দিই। ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে, অভিলম্ব প্রতিক্রিয়া অলওয়েজ তলের লম্ব বরাবর, তাই তো অভিলম্ব প্রতিক্রিয়া বলছে। তারপর ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করবে, মসৃণ তল বলে ঘর্ষণ 0 হবে। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আমার তোমাকে অ্যাসাইনমেন্ট করে দেওয়ার দরকার নাই, তুমি আরেক স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট করে দিবে, তারপর আমিও করে দিব। ওকে ভাই, 4 নাম্বার কনসেপ্টে আসো। নাম্বার 4, 4 নাম্বার কনসেপ্ট বা 4 নাম্বার বেসিক বলতে পারো। 4 নাম্বার বেসিক, একাধিক বল, একটা না একাধিক বল
ভিন্ন ভিন্ন লাইনে থাকলে লাইনে থাকলে লাইনে থাকলে, একাধিক বল ভিন্ন ভিন্ন লাইনে থাকলে ক্যালকুলেশন কঠিন হয়, তাই বলকে এমনভাবে কেমনভাবে এমনভাবে উপাংশে বিভাজিত করব যেন কাটাকাটি চলে যায়। কাটাকাটি চলে গেলে তো আর লাগছেই না। এটা হচ্ছে আমার 4 নাম্বার কি বেসিক। একাধিক বল যদি ভিন্ন ভিন্ন লাইনে থাকে, দ্যাটস মিন একটা বল এই লাইনে একটা বল এই লাইনে, তাহলে এমনভাবে যে কোনো একটা বলকে উপাংশে বিভাজন করব যেন অন্য বলটা কাটাকাটি চলে যায়। এমনভাবে উপাংশে বিভাজন করো যেন কাটাকাটি চলে যায়। আমরা এটা আমাদের অ্যান্সার করার ক্ষেত্রে কাজে দিব। সো এটা হচ্ছে কনসেপ্ট বা বেসিক, যে একাধিক লাইন তুমি দেখতে পেয়েছো, একাধিক বল ভিন্ন ভিন্ন লাইনে আছে, একই লাইন বরাবর নাই, একই লাইন বরাবর নাই, তাহলে তুমি উপাংশে বিভাজন করে দাও। এবং উপাংশে বিভাজনের সময় মাথায় রাখো যেন কাটাকাটি চলে যায়। তাহলে শুধু উপাংশে বিভাজন করলেও হবে না, এমনভাবে করতে হবে, এমনভাবে করতে হবে কাটাকাটি চলে যায়। আর উপাংশে বিভাজন কখন করব, কি দেখে বুঝতে পারবো যে উপাংশে বিভাজন করতে হবে? একাধিক বল ভিন্ন লাইনে থাকলে। এরপর আসো 5 নাম্বার, নাম্বার 5 সর্বশেষ বেসিক। এপারে তুমি ওপারে আমি, ভালো থেকো। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। তুমি যেখানে আমি তার উপরে, সে কি জানো না। দেখো দেখো দেখো, এই ব্যাপারটাই বুঝাতে চাই, এই ব্যাপারটাই তোমাকে বোঝাতে চাই। আরেকটু সুন্দর করে আঁকি। মনে করো এই হচ্ছে একটা আনত তল। এখন এই আনত তলের উপর আমরা একটা জাস্ট পারপেন্ডিকুলার আঁকবো, আবার এই আনত তলের উপর এদিকে একটা পারপেন্ডিকুলার আঁকবো। তাহলে দেখো এই যে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে লম্ব 90, তাহলে এটাও কিন্তু 90, এটাও হচ্ছে আমার 90 ডিগ্রি, আবার এটাও কিন্তু 90 ডিগ্রি। এটা হচ্ছে থিটা কোণ, থিটা। তো এটা যদি থিটা হয় তাহলে এইটা হবে 90 মাইনাস থিটা। আবার এই পুরোটা হচ্ছে কি 90, এই পুরোটা যদি হয় 90 তাহলে এইটা হবে থিটা, এটা থিটা আর এটা 90 মাইনাস থিটা, পুরোটা মিলে 90, থিটা 90 মাইনাস থিটা পুরোটা মিলে 90। তাহলে এইটাকে যদি এবার মুছে দিই তাহলে কি পাচ্ছি, মুছে দিলে ওইটাকে থিটা পাচ্ছি। তাহলে এই পাশে নিচে থিটা হলে ওই পাশে উপরে থিটা হয়, ওই যে উপরে উপরে থিটা, ওই পাশে উপরে থিটা হয়। এ পাশে তুমি, ও পাশে উপরে তুমি, এই পাশের নিচে যদি তুমি থাকো, ও পাশে উপরেও তুমি, থিটা থিটা। তাহলে এটা হচ্ছে 5 নম্বর বেসিক, যে আনত তলের ক্ষেত্রে নিচে থিটা হলে চোখ বন্ধ করে ওই পাশে উপরে থিটা দিয়ে দাও, চোখ বন্ধ করে ওই পাশে উপরে থিটা দিয়ে দাও। আমাকে প্রশ্ন করো না, আমাকে প্রশ্ন করো না নীল ধ্রুব তারা। ঠিক আছে, তাহলে নীল ধ্রুব তারা আমাকে প্রশ্ন করো না, যে পাশে থিটা হলে ওই পাশে থিটা দিয়ে দাও, প্রশ্ন করার দরকার নাই। কেন? কারণ এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, পুরোটা 90, এটা থিটা হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে 5টা বেসিক। যেই 5টা বেসিক একটা স্টুডেন্ট যদি গেইন করে, কি করে গেইন করে, তাহলে সে কি পাবে? একটা স্টুডেন্ট যদি এই বেসিকগুলো গেইন করতে পারে তাহলে সে আনত তলের আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম প্রবলেম সে নিজে নিজেই সলভ করতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে, চলো আমরা অ্যাসাইনমেন্টটা মুখস্থ না করে তোমাদের ভিতর থেকে অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা বের করে নিয়ে আসি। আজকে প্রত্যেকটা স্টুডেন্ট যারা ক্যামেরার সামনে আছো, পেছনে আছো, অর্থাৎ তোমরা যারা ক্লাস করছো, ক্লাসরুমে আছো, প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা যারা ক্লাসরুমে আছো, তুমি অ্যান্সার বলবে, আমি লিখবো। কেমন? তুমি বলো, আমি লিখি। ওকে, এই কনসেপ্টগুলোর উপর ভিত্তি করে, এই যে কনসেপ্টগুলোর উপর ভিত্তি করে তুমি বলবে আমি লিখবো। ওকে, তাহলে কনসেপ্ট তো মুছে ফেলতে হবে, কনসেপ্টটা মুছে ফেললাম। বিসমিল্লাহ, শুরু করি। প্রথমত আসো ক প্রশ্নের উত্তর। সো কতে কি বলেছে, প্রশ্ন আমি অবশ্যই লিখে রেখেছি। সো দেখো প্রথমেই শুরু করব ক দিয়ে। সো ক কি বলেছে দেখো, বলা হচ্ছে, তার আগে আমরা একটু প্রশ্নটা পড়ি, উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে কি বলা আছে, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। সো উদ্দীপকে বলা আছে, আমরা এখান থেকে দেখতে পারি উদ্দীপকটা।
30 ডিগ্রি কোণে আনত একটা তলে 30 ডিগ্রি কোণে আনত একটা তলে একটা ব্লক আছে। ব্লক মানে হচ্ছে একটা চারকোনা বস্তু যার ওজন, যার ভর হচ্ছে 50 কেজি। তাহলে 50 কেজি ভরের একটা ব্লক 30 ডিগ্রি আনত তলে রাখা হয়েছে, মসৃণ তলে, মসৃণ বলা আছে। সমতরণে উপর উঠানো হচ্ছে, তাহলে কেউ একজন টেনে টেনে সমতরণে উপরে তুলছে। এবার বলেছে এই ব্লকের উপর যতগুলো বল কাজ করছে উপাংশ সহ, প্রশ্নে একটা কথা লেখা ছিল উপাংশ সহ, যতগুলো বল কাজ করছে সবগুলো বল দিক সহ উপাংশ সহ চিত্র আকারে দেখাতে। ক্রিয়াশীল বলের চিত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ক্রিয়াশীল বলের চিত্র। আমার এখন ক্রিয়াশীল বলের চিত্র দেখাতে হবে। তো ফার্স্ট অফ অল কী করবে তোমরা সবাই ভালো করে খেয়াল করো। ফার্স্ট অফ অল তোমরা সবাই যেটা করবে সেটা হচ্ছে চিত্রটা আঁকবে উপরে মাঝখানে করে। চিত্র আঁকার পর তোমরা বর্ণনা করবে, শুধু চিত্র আঁকলে হবে না, সাথে বর্ণনাও করতে হবে। সো আমরা এখন চিত্রটা আঁকবো, তারপর বর্ণনা করব। ওকে, সো আসো চিত্রটা ড্র করি। অবশ্যই পেন্সিল দিয়ে স্কেল দিয়ে মেপে মেপে ড্র করবে। ওকে, তো এখন ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, থিটা বলতে পারো এটাকে। ওকে, আচ্ছা। সো প্রথমত এই বস্তুটার উপর 1 নাম্বার কনসেপ্ট কি বলে? ওজন। বস্তু মাত্র ওজন থাকবে। ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। তাহলে এই বস্তুর ওজন খাড়া নিচের দিকে কাজ করবে। তাহলে একদম প্রথমত একটা বিন্দু দিয়ে দিলাম বস্তুর মাঝখানে, অর্থাৎ বস্তুর ভর কেন্দ্রে। বস্তুর ভর কেন্দ্রে একটা বিন্দু দিয়ে দিলাম। এবার খাড়া নিচের দিকে ওজন কাজ করবে, খাড়া নিচের দিকে ওজন mg কাজ করবে। এরপর এই যে একটা তলের উপর আছে বস্তু, ওই তলের লম্ব বরাবর, ওই তলের লম্ব বরাবর অভিলম্ব প্রতিক্রিয়া বল আর কাজ করবে। অভিলম্ব প্রতিক্রিয়া বল আর অলওয়েজ তলের লম্ব বরাবর। 2 নাম্বার বেসিক। 1 নাম্বার বেসিক ছিল ওজন খাড়া নিচের দিকে কাজ করবে। 2 নাম্বার বেসিক ছিল তলের উপর থাকলে প্রতিক্রিয়া বল তলের লম্ব বরাবর কাজ করবে। আচ্ছা, এরপর এই বস্তুকে টেনে উপরে তোলা হচ্ছে। সো এদিকে টেনে তোলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার টান বল। এটাকে আমরা এফ বলতে পারি, টিও বলতে পারি। তুমি চাইলে টি বলো, তুমি চাইলে এফ বলো, ঠিক আছে? এটা হচ্ছে টান বল। আচ্ছা, আমরা টি বললাম, টেনে টেনে তুলছি, টি। ওকে, এরপর আমরা একটা কথা বলেছিলাম যে একাধিক বল ভিন্ন লাইনে থাকলে এমনভাবে উপাংশে বিভাজন করব যেন একই লাইনে চলে আসে এবং কাটাকাটি যায়। তুমি দেখো আর হচ্ছে এই বরাবর, এমজি হচ্ছে এই বরাবর। সো এমজি এক লাইনে আর আরেকটা লাইনে আছে, ফলে এমজি আর একই লাইনে নেই। তাহলে উপাংশে বিভাজন করব এবং এমনভাবে করব যেন কাটাকাটি চলে যায়। তো দেখো আমরা এমজিকে 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। এমজিকে এমনভাবে 2 ভাগে ভাগ করলাম যেন একটা আমার আর এর বরাবর থাকে, তাহলে একটা আর বরাবর থাকে। আরেকটা অবশ্যই উপাংশে বিভাজনের ক্ষেত্রে লম্বাংশে বিভাজন করতে হবে। উপাংশে বিভাজনের ক্ষেত্রে কেমন উপাংশে বিভাজন করব? লম্ব উপাংশে বিভাজন করতে হবে। লম্ব উপাংশ মানে কি? বাচ্চা দুইটা 90-তে, বাচ্চা দুইটা 90-তে থাকবে, এটাকে বলা হচ্ছে লম্বাংশে বিভাজন। তাহলে একটা যেদিকে আরেকটা বাচ্চা, বাচ্চা কাকে বলছি? ওই যাকে ভাগ করলাম অংশ, অংশগুলোকে বাচ্চা বলছি, উপাংশগুলোকে বাচ্চা বলছি। উপাংশ মানে বাচ্চা। একটা যেদিকে আরেকটা তার সাথে 90-তে থাকতে হবে, আরেকটা অবশ্যই তার সাথে 90-তে থাকতে হবে। এই যে, তাহলে একটা যেদিকে আরেকটা তার সাথে 90-তে থাকতে হবে, কারণ এটা লম্বাংশে বিভাজন। আমরা লম্বাংশে বিভাজন করব। তাহলে কাকে ভাগ করে ফেলেছি? এমজিকে ভাগ করেছি। সো এমজি কি এখন আর আছে? আমাকে তুমি 2 ভাগ করে ফেললে, তুমি 2টা ভাগ পাবে, আমাকে আর পাবে না। আমাকে ভেঙে ফেলেছো, ভাগ করে ফেলেছো, আমাকে আর পাবে না। এমজিকে ভাগ করে ফেললাম, আমাকে আর পাবে না। তাহলে এমজি আর নেই। সো এভাবে করে কেটে দিবে। হ্যাঁ, পেন্সিল দিয়ে এভাবে করে কেটে দিবে। জাস্ট আমি যেভাবে কেটেছি এভাবে করে কেটবে। আমি যেভাবে কেটেছি এভাবে করে পেন্সিল দিয়ে কেটে দিবে, অথবা হালকা হালকা মুছেও দিতে পারো। ওকে, সো এই যে একটা কথা আগেই বলেছি, 5 নাম্বার বেসিক ছিল নিচে থিটা হলে ওই পাশে উপরে থিটা, মনে পড়ে? 5 নাম্বার বেসিক কি ছিল? নিচে থিটা হলে ওই পাশে উপরে থিটা, তাহলে এটা 30 ডিগ্রি। ওকে, তো এবার দেখো এমজিকে 2 ভাগে ভাগ করে ফেললাম। তাহলে ব্যাপারটাকে আমি এখানে একটু করে দেখাচ্ছি জাস্ট তোমাদের বোঝার জন্য। এটা ছিল এমজি, তাকে 2 ভাগে ভাগ করেছি। এইটা 30, তাহলে এইটা তো জানি না, এটা এমজি, এটা 30 এই। তো এটা যদি এমজি হয় তাহলে এটা কি হবে? এমজি cos 30 হবে, কারণ যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, যার সাথে অ্যাঙ্গেল থাকবে তার সাথে cos, বাকি জনের সাথে অ্যাঙ্গেল নাই তাহলে তার সাথে sin 30। তাহলে আমার এটা হবে mg cos 30, এটা হবে mg sin 30।
mg cos 30 mg sin 30, তাহলে উপাংশে বিভাজন করে ফেলেছি mg কে, সেটাও দেখালাম। আর কোনো বল কি আছে? হ্যাঁ, আরেকটা বল আছে, সেটা হচ্ছে তলের উপর দিয়ে বস্তু গেলে ঘর্ষণ বল। কিন্তু আমাকে বলেছে মসৃণ তলে, মসৃণ তল বলে দেওয়ার কারণে এখানে কোনো ঘর্ষণ বল থাকবে না, ঘর্ষণ বল শূন্য হবে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বলটা শূন্য, সেজন্য আমরা ঘর্ষণ বলটা দেখাবো না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ক্রিয়াশীল বলের চিত্র। এখন শুধু চিত্র আঁকলে হবে না, তোমাকে বলেছে অবশ্যই দিক প্রকাশ করতে হবে। আমরা তীর চিহ্ন দিব, তীর চিহ্ন দিব, তীর চিহ্ন দেখো যেদিকে টানছি সেদিকে তীর চিহ্ন দিব, অবিলম্ব প্রতিক্রিয়া উপরের দিকে, তাই উপরের দিকে তীর চিহ্ন দিব, ওজন নিচের দিকে, নিচের দিকে তীর চিহ্ন দিব, তীর চিহ্ন দিতে হবে। ওকে, আচ্ছা, এবার বর্ণনা করতে হবে। আমরা যা যা এঁকেছি স্যারকে বুঝিয়ে দিতে হবে, স্যার এটা এভাবে এভাবে করে এঁকেছি, স্যারকে বুঝিয়ে দিতে হবে। সেই জন্য আমরা বর্ণনা লিখবো। এখন হচ্ছে বর্ণনা লেখার পালা। সেই হচ্ছে ফিগারটা এভাবে করে রাখবো। এবার বর্ণনা লিখব। বর্ণনাতে প্রথমে আমরা বলবো যে বস্তুর ওজন mg খাড়া নিচের দিকে কাজ করবে। আমি লিখে দিচ্ছি, তোমরা আমার মতো করে অথবা মডিফাই করে লিখবে। বস্তুর ওজন mg খাড়া নিচের দিকে কাজ করবে। অবিলম্ব প্রতিক্রিয়া যেভাবে বলছি একটু মডিফাই করে লিখবে যাতে কপি না হয়। অবিলম্ব প্রতিক্রিয়া আর তলের লম্ব বরাবর উপরের দিকে, কথাও বলে দিবে, উপরের দিকে কাজ করবে। এই কথাগুলো লিখতে হবে। mg কে লম্বাংশে, এভাবে বলবা, লম্বাংশে বিভাজন করেছি। ঠিক আছে, লম্বাংশে বিভাজন করেছি। ওকে, একটি উপাংশ নাম কি তার? mg cos থিটা অথবা 30 আর এর বিপরীতে কাজ করছে। অপর উপাংশ mg sin থিটা sin 30 তল বরাবর নিচে কাজ করছে। তল বরাবর নিচে কাজ করছে। আর এখানে একটা সুতার টান আছে টি, তল বরাবর উপরে কাজ করছে। সুতার টান টি, তল বরাবর উপরে কাজ করছে। সকল বল সম্পর্কে বর্ণনা দিয়ে দেব। সুতার টান টি, আমরা যে দড়ি দিয়ে টানছি বলা হয়েছে একটা দড়ি দিয়ে টানছে, সুতা না বলে দড়িও বলতে পারো, দড়ির টান। প্রশ্নে কিন্তু রূপ বলা হয়েছে দড়ি, দড়ি, সুতা দড়ি কি কথা লিখতে পারো, প্রশ্নে দড়ি বলা হয়েছে। দড়ির টান টি তল বরাবর, অবশ্যই তল বরাবর, তুমি দেখতে পাচ্ছ তল বরাবর উপরে কাজ করছে। আমার কি নিচে দেখা যায়? ও বাবু, দেখা যায় তো, উপরে কাজ করছে, উপরে কাজ করছে। সো এই লেখাটা তোমাকে সুন্দর করে গুট করে একেবারে নুট করে চকচক করে ফকফক করে লিখে দিতে হবে পরীক্ষার খাতায়। প্রত্যেকটা ফোর্সের বর্ণনা দেওয়া আর কি, কোন দিকে কাজ করছে সেটা বলে দেওয়া। বস্তুর ওজন mg খাড়া নিচের দিকে কাজ করছে। অবিলম্ব প্রতিক্রিয়ার তলের লম্ব বরাবর উপর দিকে কাজ করছে। mg কে উপাংশে বিভাজন করেছি। একটি উপাংশ mg cos 30 ডিগ্রি কোন দিকে কাজ করছে? তলের লম্ব বরাবর কাজ, অবিলম্ব প্রতিক্রিয়ার বিপরীতে কাজ করছে। অপর উপাংশ mg sin 30 তল বরাবর নিচে কাজ করছে। সুতার টানটি তল বরাবর উপরে কাজ করছে। প্রত্যেকটা বলের ব্যাপারটা বলার পর লাস্ট তোমাকে বলতে হবে, এখানেও শেষ নয়, মসৃণ তল হওয়ায় ঘর্ষণ বল কাজ করছে না। মসৃণ তল হওয়ায় ঘর্ষণ বল কাজ করবে না। এই কথাটাও লিখে দিতে হবে, মসৃণ তল হওয়ায় ঘর্ষণ বল কাজ করবে না। বিকজ টিচার ক্যান কোয়েশ্চেন ইউ যে ঘর্ষণ বল কই, সেই জন্য মসৃণ তল হওয়ায় ঘর্ষণ বল কাজ করবে না। সো এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশনের অ্যান্সার। ফার্স্ট কোয়েশনটা এভাবে আমরা লিখবো। লেখার পর এবার সেকেন্ড কোয়েশন আসবো। সেকেন্ড কোয়েশন আমাকে বলেছে এই ঘটনায়, উদ্দীপকের এই ঘটনায় নিউটনের যে সূত্র আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে দেখাও। সো আমরা জানি নিউটনের 3টা সূত্র আছে, প্রথম, দ্বিতীয়
এবং তৃতীয়। সো নিউটনের এই সূত্রগুলো এখন আমাকে অ্যাপ্লাই করে দেখাতে হবে। সো চলো নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই করে দেখাই। অনেকেই অনেক সলিউশনে বলে যে প্রথম সূত্র অ্যাপ্লাই হবে না, দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই হবে না, তৃতীয় সূত্র অ্যাপ্লাই হবে না। আমাকে তো বলে নাই কোন কোন সূত্র অ্যাপ্লাই হবে বা হবে না, আমাকে প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করে দেখাতে বলেছে। সূত্র তো সূত্রই, সে অ্যাপ্লাই হবে না কেন ভাই? সূত্র মানেই তো সে অ্যাপ্লাই হবে, আবার অ্যাপ্লাই হবে না এটা কোন ধরনের কথা? সূত্র মানেই তো অ্যাপ্লাই হবে। সো প্রত্যেকটা সূত্র ধরে ধরে অ্যাপ্লাই দেখাতে হবে। সো চলো খ নাম্বার প্রশ্ন, বিসমিল্লাহ। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিউটনের সূত্র অ্যাপ্লাই করে দেখাও। সো নিউটনের প্রথম সূত্র এভাবে করে হেডিং দিব, নিউটনস ফার্স্ট ল। চিত্র যদি আঁকতে চাও ভালো, চিত্র অলরেডি আঁকা আছেই ক নাম্বারে, সো আর না আঁকলেও হবে, আবার আঁকতে চাইলে আঁকতে পারো, এটার জন্য বলা জরুরি নাই। নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্রের প্রয়োগ। প্রথম সূত্র বলিও না, প্রথম সূত্র না, প্রথম সূত্রের প্রয়োগ। আমরা প্রয়োগ দেখাবো, অ্যাপ্লাই দেখাবো। সো প্রথম সূত্রের প্রয়োগ। এখন প্রয়োগটা কি দেখো ভালো করে, নিউটনের প্রথম সূত্রের প্রয়োগটা কীভাবে দিব, একটা দাগ দিয়ে দিও নিচে। নিউটনের প্রথম সূত্র আমাদেরকে বলছে বাহ্যিক বল বা লব্ধি বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। যদি বাহ্যিক বল বা লব্ধি বল শূন্য হয়, আর যদি লব্ধি বল শূন্য না হয়, তাহলে এই দুইটা ঘটনা ঘটবে না। সো আমরা ফার্স্ট অফ অল বলবো যে লব্ধি বল, এখানে নিউটনের প্রথম সূত্রটা লিখে দিতে পারো যে প্রথম সূত্র কি বলছে। প্রথম সূত্র বলছে লব্ধি বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্রের মূল কথা। লব্ধি বল শূন্য হলে যে স্থির বস্তু আছে সেই স্থির থাকবে। তাহলে লব্ধি বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল যে আছে সমদ্রুতিতে, নট বেগে, দ্রুতিতে চলতে থাকবে। এখন আমরা লব্ধি বলটা বের করব। সো এখানে বা চিত্রে লব্ধি বল এফ ন্যাট ইজ ইকুয়াল টু, যদি আমরা এখানে বিশ্লেষণ করি, অবশ্যই আমাদের এখানে বিশ্লেষণ করতে বলে নাই, ক নাম্বার অনেকেই বিশ্লেষণ করে দেখিয়েছে। তুমি যদি চাও আর ইজ ইকুয়াল টু এম জি কস এটা লিখবে, তারপর তুমি যদি চাও যে টি মাইনাস এফ নেট, এই ব্যাপারগুলো বিশ্লেষণ করে দেখাবে, ক নাম্বারে দেখাতে পারো। তবে আমাকে বিশ্লেষণ তো বলে নাই, আমাকে স্পষ্টত আমাদের এখানে বলে দিয়েছে ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র এঁকে দেখাও, কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র আকারে দেখাও। এখন আমাকে এখানে নির্দেশনায় বলে দিয়েছে এই যে সবগুলো বলের উপাংশ এবং দিক দেখাতে হবে, কোথাও কিন্তু বলে নাই ক্যালকুলেশন করে দেখাতে হবে। আমাকে এখানে দিয়েছে 2 এ 2 পাবে তুমি সবগুলো ক্রিয়াশীল বল সঠিক দিক সহ চিত্র উপস্থাপন করতে পারলে। সঠিক দিক সহ চিত্র উপস্থাপন করতে বলেছে, সমীকরণ লিখতে বলে নাই। তাই ক নাম্বারে, প্রথম ক নাম্বারে কোনো সমীকরণ আমরা লিখি নাই, লিখতে বলে নাই তো, তাই লিখি নাই আমি। তোমরা লেখার দরকার নেই, অনেকেই লিখেছে, অনেক সলিউশনও লিখেছে, তাহলে লেখার দরকার নেই। এবার খ নাম্বারে আসো, খ নাম্বারে সূত্রগুলো অ্যাপ্লাই করতে গিয়ে সমীকরণ আনতে হচ্ছে। তাহলে লব্ধি বল, তো লব্ধি বল হিসাব করার ক্ষেত্রে আমরা তো দেখেছি চিত্রের মধ্যে তো আমরা দেখেছি যে আমার আর কে ক্যান্সেল করে দিচ্ছিল এমজি কস থিটা, তাহলে আমার বাকি থাকছে এ পাশে টি আর এ পাশে এমজি সাইন থিটা। সো আমি একটু করে আবার তোমাদের সুবিধার্থে চিত্রটা ড্র করছি খুব দ্রুত। সো দেখো আমার এদিকে আর আছে, এদিকে এমজি কস থিটা আছে, কস 30 আছে, এদিকে টি আছে, এদিকে এমজি সাইন 30 আছে। এখন আর কে কিন্তু আমার এমজি কস থিটা ক্যান্সেল করে দিবে, এমনভাবে উপাংশ বিভাজন করছি যেন ক্যান্সেল করে দেয়। আর এই পাশে টি, এই পাশে এমজি সাইন টিটা আছে, তো এখানে ক্যান্সেল করবে না। কারণ ক্যান্সেল করবে না তার কারণ হচ্ছে বস্তু উপরের দিকে যাচ্ছে, বস্তু যেদিকে যাবে সেই বলটা বড়, অন্যথায় বস্তু যেতে পারবে না। তাহলে বস্তু যদি উপরের দিকে যাচ্ছে তাহলে টি বলটা বড়, তাহলে টি থেকে অপোজিট দিকের বলটা যদি বিয়োগ করে দিই লব্ধি বল পাবো। সো লব্ধি বল হচ্ছে টি মাইনাস এমজি সাইন টিটা। সো আমাকে লব্ধি বলটা দেখতে হবে। তো আমরা চাইলে সরাসরি লিখতে পারি অথবা চিত্র এঁকে ব্যাপারটা দেখাতে পারি। তাহলে আমার এখানে চিত্রে লব্ধি বল টি মাইনাস এমজি সাইন 30, যেটা শূন্য না, এফ সমান এত, এটা কি নয়, এটা নট ইকুয়াল টু 0, এটা শূন্য না। এই যে টি মাইনাস এমজি সাইন টি, এটা কিন্তু শূন্য না। নিউটনের প্রথম সূত্র অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে টি বড়, এমজি সাইন টিটা ছোটো, তাহলে এটা শূন্য না। যেটা শূন্য না সেই জন্য আমার বস্তুটা স্থির থাকবে না, সমদ্রুতিতে থাকবে না। বস্তু হয় সমতলে যাবে, না হয়
অসমতরণে যাবে সেটা ভিন্ন বিষয়, অর্থাৎ সে দ্রুতিতে বা গতিশীল থাকবে না। তাহলে আমরা লিখে দিব যেহেতু লব্ধি বল শূন্য না, তাই বস্তু স্থির বা সমদ্রুতিতে যাবে না বা চলবে না। ঠিক আছে, প্রশ্নে সমতরণ বলা হয়েছে, যা সূত্র সমতরণ বলা হয়েছে, যা প্রথম সূত্রকে সমর্থন করে। প্রথম সূত্রকে সমর্থন করে, কারণ প্রথম সূত্রে আমাকে বলে দিয়েছে লব্ধি বল শূন্য না হলে সে স্থির বা সমদ্রুতিতে যাবে না, তার মানে সে অন্য কিছুতে যাবে। তাহলে প্রশ্ন যদি বলতো যে আমাকে স্থির বা সমদ্রুতিতে যাচ্ছে কিন্তু লব্ধি বল শূন্য না, তাহলে কিন্তু সমর্থন করতো না। এখন সমর্থন কেন করেছে? আমাকে বলে দিয়েছে সমতরণে যাচ্ছে, আর সমতরণে যেতে হলে লব্ধি বল শূন্য হতে হবে না, মানে শূন্য হওয়া যাবে না, আসলে লব্ধি বল শূন্য না, এবং তাই সমতরণে যাচ্ছে। এভাবেই বলবো, যেহেতু লব্ধি বল শূন্য না তাই বস্তু স্থির বা সমদ্রুতিতে যাবে না। লব্ধি বল শূন্য না, স্থির বা সমদ্রুতিতে যাবে না। প্রশ্নের সমতরণ বলা হয়েছে, সমতরণে যাচ্ছে। লব্ধি বল শূন্য না, তাই সমতরণে যাচ্ছে, প্রথম সূত্রকে সমর্থন করে। ওকে, তাহলে এভাবে লব্ধি বলটা দেখিয়ে দিবে, প্রথম সূত্রকে সমর্থন করে। প্রথম সূত্রটা লিখলাম, ইকুয়েশন দেখালাম, ফিনিশিং দিলাম। তিনটা কথা, নিউটনের প্রথম সূত্র লিখব, ইকুয়েশনটা লিখব লব্ধি বলের শূন্য না সেটা দেখাবো, তারপর বলে দিব শূন্য না হওয়ার কারণে স্থির বা সমদ্রুতিতে থাকবে না, সমতরণে যাচ্ছে, সমর্থন করে। ব্যাস, এবার দ্বিতীয় সূত্রের প্রয়োগ আসো। সো প্রথম সূত্রের প্রয়োগটা দেখো, ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। এবার দ্বিতীয় সূত্রে আসো। ওকে, সো দ্বিতীয় সূত্রে ভালো করে খেয়াল করো, দ্বিতীয় সূত্রটা কি করব? দ্বিতীয় সূত্রের প্রয়োগটা দেখাবো। অলরেডি প্রথম সূত্রে দ্বিতীয় সূত্রের প্রয়োগটা অনেকে বলতে পারো দেখিয়ে ফেলেছে লব্ধি বলের ব্যাপারটা। আচ্ছা, আবার দেখাবো, সমস্যা নাই। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আসো। এবার অনেকে বলতে পারো ভাইয়া দ্বিতীয় সূত্রটা দেখিয়ে ফেলেছেন, সমস্যা নেই, এটা প্রথম সূত্রের মধ্যেও পড়ে। নিউটনের প্রথম সূত্রের মধ্যেও কিন্তু আমার লব্ধি বলের ব্যাপারটা আসতে পারে। ওকে, নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে কি বলেছে? নিউটনের দ্বিতীয় সূত্রের ফাইনাল রূপ যেটা, দ্বিতীয় সূত্রের যেটা সরাসরি লিখব, দ্বিতীয় সূত্র হতে, এখানে সূত্র বিবৃতি করার খুব বেশি দরকার নেই, খুব বেশি বিবৃতি করার দরকার নেই। তারপর যদি লিখতে চাও দ্বিতীয় সূত্র লিখতে পারো, তবে এখান থেকে শুরু করলে ভালো। দ্বিতীয় সূত্র হতে এফ ইজ ইকুয়াল টু এম এ, অথবা সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ, যতগুলো বল কাজ করবে সবগুলো বলের ভেক্টর যোগফল হবে এম এ। ওকে, এখন সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র হতে। সো সামেশন এফ বলতে এখানে দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে টি, সেটা বড়, মাইনাস এম জি সাইন 30, একটু আগে যেটা দেখিয়ে ফেলেছি সেটা, ইজ ইকুয়াল টু এম বস্তুর ভর, এরপর হচ্ছে এ লব্ধি ত্বরণ। এটা হচ্ছে সেই ত্বরণ যে ত্বরণে বস্তু যাবে। তাহলে এখান থেকে এ বের করব, এটা হবে, আমাকে সুতার টান তো দেওয়া নাই টি কত, এটা হবে, তাহলে এটাকে সেপারেট করলাম, টি মাইনাস এম জি সাইন 30 ডিভাইডেড বাই এম। তো এখানে টি এম এর মান বসালে এ পাবো। তাহলে এই ত্বরণে বস্তু চলবে। এটা হচ্ছে আমার এই যে ত্বরণটা বের করেছি দ্বিতীয় সূত্র থেকে, এটাই হচ্ছে অ্যাপ্লাই। আমাকে অ্যাপ্লাই করতে বলেছে, অ্যাপ্লাই অর্থ হচ্ছে এটা কোথায় ইউজ করা যাবে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ত্বরণ বের করতে পারবো, বস্তু যেই ত্বরণে চলবে সেই ত্বরণ বের করতে পারবো, এটাই হচ্ছে অ্যাপ্লাই। সো বস্তু এ ত্বরণে, এ সমতরণে, অথবা এ সমতরণ বলতে পারো, আর একটু গর্জিয়াস হবে কথাটা, এ সমতরণে চলতে থাকবে বা চলবে, থাকবে বলতে পারো, চলতে থাকবে, চলবে, একই কথা। তাহলে বস্তু এ সমতরণে চলতে থাকবে, এ সমতরণটা বের করে দেখিয়েছি, এ সমতরণে চলতে থাকবে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? নিউটনের দ্বিতীয় সূত্রের মূল কথা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। নিউটনের দ্বিতীয় সূত্রের মূল কথা এফ ইজ ইকুয়াল টু এম এ, তবে কোন ধরনের এফ? যতগুলা বল কাজ করবে সবগুলার যোগফলটাই হবে এফ, অর্থাৎ লব্ধি বল বলতে পারো। তাহলে সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন দেখো আগে থেকে আর এবং কি ক্যান্সেল হয়ে গিয়েছে, আগে থেকে আর এবং এম জি কস্টিটা ক্যান্সেল হয়ে গিয়েছে, সেটা আসবেই না। তাহলে বাকি আছে কি? টি এবং এম জি সাইন 30, ঘর্ষণও নাই। তাহলে টি মাইনাস এম জি সাইন 30 ইজ ইকুয়াল টু এম এ, তারপরে এ ইজ ইকুয়াল টু সরাসরি দিয়ে দিব, একদম সরাসরি দিয়ে দিবে, সিম্পল ব্যাপার। এবং অ্যাপ্লাই করলাম, এই যে বস্তু এ সমতলে চলতে থাকবে, এটা বের করেছি।
এবার আসলে নিউটনের তৃতীয় সূত্র অ্যাপ্লাই বলতে আসলে সূত্রগুলোকে ইউজ করা। এর আগে আমরা সূত্রটাকে ইউজ করেছি, আমাদেরকে বলা হয়েছে সমতনে চলছে, আমরা প্রথম সূত্র দিয়ে প্রমাণ করেছি সমতনে চলছে কথাটা সঠিক, কারণ বাহ্যিক বল শূন্য না, লব্ধি বল শূন্য না, লব্ধি বল শূন্য হলে সমতনে চলতে পারতো না। প্রথম সূত্র দিয়ে সেটা প্রমাণ করেছি, লব্ধি বল শূন্য না, তার মানে সমতনে চলতে পারে, সমর্থন করছে। দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করেছি, দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে এ বের করেছি কত ত্বরণে চলছে সেটা। এবার তৃতীয় সূত্র অ্যাপ্লাই করব। সো নিউটনের তৃতীয় সূত্র কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে কাজে লাগানো যায়। অনেকেই বলে, ভালো করে খেয়াল করো, নিউটনের তৃতীয় সূত্র অ্যাপ্লাই কীভাবে করা যায় দেখো। তৃতীয় সূত্র কি, প্রত্যেকটা ক্রিয়ার একটা সামান্য বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তুমি যদি সূত্র বিবৃতি করতে চাও করতে পারো, যে প্রত্যেকটা ক্রিয়াটা সামান্য বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। পরবর্তীতে আমরা লিখব সূত্রের বিবৃতি করার পরে, সূত্রটা লেখার পরে বিবৃতি আমি লিখে দিলাম, লেখার পর আমরা লিখব তৃতীয় সূত্র হতে, তৃতীয় সূত্রতে আমরা এটা পাই এফ ক্রিয়া ইজ ইকুয়াল টু মাইনাস এফ প্রতিক্রিয়া। তাহলে এফ কে ইজ ইকুয়াল টু মাইনাস এফ প্রতিক্রিয়া। তাহলে তৃতীয় সূত্র হতে এফ ক্রিয়া ইজ ইকুয়াল টু মাইনাস এফ প্রতিক্রিয়া, এই সূত্রটা হচ্ছে তৃতীয় সূত্রতে আমরা পাই। বক্স করার দরকার নয়, বক্স করবে না, আমি এমনি বক্স করেছি। আচ্ছা, এবার আমার এই সিনারিওতে, উদ্দীপকের সিনারিওতে কীভাবে এটা ক্রিয়া করা যায়। আমরা বলবো যে বস্তু তলের উপর একটা বল দিচ্ছে, ওজন বল দিচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়া। আর তল বস্তুকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো বস্তু ওজনের কারণে তলের উপর ক্রিয়া বল দিচ্ছে, আর তল বিপরীতে প্রতিক্রিয়া বল দিচ্ছে। সমান মানের, অবশ্য সমান মানের, সমান মানের কথাটা বলতে হবে, বিপরীতে সমান মানের প্রতিক্রিয়া বল দিচ্ছে। অনেকেই কনফিউজড, এখানে একটা ব্যাপার, অনেক টিচার এই ব্যাপারটা নিয়ে কনফিউজড এবং স্টুডেন্টরাও কনফিউজড। সো আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করি। বস্তু ওজনের কারণে তলের উপর ক্রিয়া বল দিচ্ছে, তাহলে তলের উপর মনে করো আনত তল, যেহেতু আনত তল ড্র করি, এই আনত তলের উপর বস্তু কি দিচ্ছে, একটা ক্রিয়া বল দিচ্ছে, ওজনের কারণে একটা ক্রিয়া বল দিচ্ছে। তল বিপরীতে সমান মানের প্রতিক্রিয়া বল দিচ্ছে। তা আমরা দেখেছি অভিলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে তল এইদিকে, তাহলে ওজন বলটা দেওয়ার কথা এদিকে, কিন্তু ওজন দিচ্ছে তো আমরা দেখলাম এদিকে, ভাই তাহলে তো মিলল না। ওজন দিচ্ছে এদিকে কিন্তু অবিলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে আর বিপরীতে, কিন্তু আপনি বলেছেন বস্তু ওজনের কারণে ক্রিয়া বল দিচ্ছে এবং সমান মানের বিপরীত দিকে, বিপরীতে সমান মানের প্রতিক্রিয়া বল দিচ্ছে, কিন্তু এমজি একদিকে আর একদিকে, সবাই এটা নিয়ে মোটামুটি কনফিউজড। তা তো সমান মানের ঠিক আছে বা সমান মানের নাও হইতে পারে, কিন্তু এখানে তো সমান মানেরও না, এমজি আর সমান না, আর সমান এমজি কস্টিটা এমজি কিন্তু না, এবং দিগও সমান না। তাহলে ব্যাপারটা কি হলো, অনেকে একটু কনফিউজ থাকে ব্যাপারটা কি হলো। তো ব্যাপারটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিব, বাট এটা পরীক্ষার হলে কি করতে হবে না, ক্লিয়ার করতে হবে না। আমি তোমাদের কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করব, পরীক্ষার হলে এতটুকুই লিখব, অ্যাসাইনমেন্ট এতটুকুই লিখব। তৃতীয় সূত্র বিবৃতি দিয়ে বলবো তৃতীয় সূত্রতে এফ ক্রিয়া সমান এফ মাইনাস এফ প্রতিক্রিয়া, অ্যাকশন সমান রিঅ্যাকশন। বস্তু ওজনের কারণে তলের উপর বল দিচ্ছে এবং তল বিপরীতে সমান মানের প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে বস্তু তলের উপর দিচ্ছে ক্রিয়া বল, তল বস্তুকে দিচ্ছে প্রতিক্রিয়া বল, সমান মানের বিপরীতে, বিপরীতে সমান মানের। এখন তোমাদের এই লাইনে কনফিউজড থাকলেও আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি কনফিউশনটা, বাট পরীক্ষায় কনফিউশনটা দেখানোর দরকার নেই, এতটুকু লিখলেই হবে। এটা যে সত্য বিপরীতে সমান মানের প্রতিক্রিয়া বল দিচ্ছে, এটা এখন তোমাদেরকে প্রমাণ করে দিব। তোমাদের অনেকের মনে কনফিউজড যে ভাইয়া আর একদিকে এমজি আর একদিকে সমান মানের কই দিচ্ছে, হ্যাঁ প্রমাণ করে দিচ্ছি সমান মানের কই দিচ্ছে সেটা। ওকে, পরীক্ষা তাহলে এতটুকু লিখলেই হবে। তাহলে দ্বিতীয় প্রশ্নটা আমার শেষ। এবার কনফিউশন ক্লিয়ার করব, তারপর তৃতীয় প্রশ্নে যাব। কনফিউশন ক্লিয়ার করে তৃতীয় প্রশ্নতে যাব। সো সবাই ধৈর্য নিয়ে ভালোভাবে আস্তে 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 করে করে দেখো। কনফিউশন ক্লিয়ার, কনফিউশন ক্লিয়ার,
লে। ওকে ভাইয়া, এখানে বেসিক্যালি 3টা বল কাজ করে। একটা হচ্ছে এটা যদি হয় পৃথিবীর কেন্দ্র যদি হয় এটা, তো পৃথিবীর কেন্দ্র এটা হচ্ছে আর্থের কেন্দ্র। এখানে মনে করো তুমি একটা টেবিল রেখেছো, এখানে তুমি একটা টেবিল রেখেছো, টেবিলের উপর একটা বস্তু রেখেছো। মনে করো আনত তল না, এটা হচ্ছে সমতল, সমতলের উপর একটা বস্তু রেখেছো। পরবর্তীতে সমতল বুঝতে পারলে আনত তল সহজ হবে। এখন এই যে সমতলের উপর একটা বস্তু রেখেছো, এখন এই বস্তুকে প্রথমত ওজনের কারণে পৃথিবী টানছে, এটা হচ্ছে পৃথিবী টানছে ওজনের কারণে, এটাকে আমরা বলছি মহাকর্ষ বল। মহাকর্ষ বল, এফ মহাকর্ষ বল, এটা হচ্ছে যে কোনো বস্তুকে মহাকর্ষ বল টানে। ঠিক আছে, এবার মহাকর্ষ বল টানতে গিয়ে বস্তু কিন্তু মুক্তভাবে নেই। যদি বস্তু মুক্তভাবে থাকতো ঝুলন্ত অবস্থায় তাহলে সে নিচে পড়ে যেত, কিন্তু বস্তু টেবিলের উপর আছে, টেবিলের উপর বস্তু আছে। টেবিলের উপর বস্তু থাকার কারণে, বস্তু টেবিলের উপর থাকার কারণে কি হবে, বস্তু আসতে পারবে না। আসতে না পারলে টেবিলের গায়ে একটা কি দিবে, বস্তু ধাক্কা দিবে। বস্তুকে পৃথিবী টানছে নিচে নেমে আসার জন্য, বস্তু আসতে পারবে না, আসতে চাচ্ছে আসতে পারবে না, তখন এই টেবিলের গায়ে একটা বস্তু ধাক্কা দিবে। তাহলে টেবিলের গায়ে ধাক্কা দিবে, বস্তু ধাক্কা দিবে। তাহলে এটা বস্তু দিচ্ছে টেবিলের গায়ে, তলের গায়ে, বস্তু তলকে দিচ্ছে, এটা বস্তু তলকে দিচ্ছে। এটাই হচ্ছে ক্রিয়া, বস্তু তলকে দিচ্ছে। কিন্তু এই যে এখানে একটা বল আছে মহাকর্ষ বল, এটা কে, এটা বস্তুকে পৃথিবী দিচ্ছে, বস্তুকে পৃথিবী টানছে, বস্তুকে পৃথিবী টানছে, এটা বস্তুকে। তাহলে এটা বস্তু তলকে আর এটা বস্তুকে, তাহলে বস্তুকে টানছে, বস্তুকে টানার কারণে বস্তু তলকে দিচ্ছে। তাহলে ব্যাপারটা এইভাবে চিন্তা করো তো, আমাকে তোমরা রশি দিয়ে বেঁধে ফেলো, আমাকে বেঁধে আমাকে বোর্ডের পেছন দিক থেকে টান দাও। বোর্ডের পেছন দিক থেকে টান দিলে আমি যখন যেতে চাইবো আমি বোর্ডের মধ্যে আটকে যাব। আমার যদি এদিকে বোর্ড না থাকতো, তুমি টান দিতে রশি দিয়ে, বোর্ডের ভিতর থেকে একটা রশি দিয়ে আমাকে টান দিছো, বোর্ডের ভিতর থেকে একটা রশি দিয়ে আমাকে টান দিয়েছো, আমি বোর্ড না থাকলে চলে যেতাম। কিন্তু এখন বোর্ড আছে, মনে করো বোর্ড আছে, তাহলে আমি বোর্ডে আটকে যাব। তো আমি যখন বোর্ডে আটকে যাব, আমি বোর্ডের গায়ে ধাক্কা দিব, বোর্ডকে সহ নিয়ে যাওয়ার জন্য বোর্ডের গায়ে একটা ধাক্কা দিব। এই ধাক্কাটা কেন দিচ্ছি, তোমরা আমাকে রশি দিয়ে টানছো বলে। তাহলে পৃথিবী টানছে বলে সে যেতে চায়, কিন্তু টেবিল তাকে আটকে রেখেছে, ফলে সে টেবিলের গায়ে ওই পুরো প্রেশারটা দিয়ে দিচ্ছে। আমাকে টানছো, আমি পুরোটা বোর্ডের গায়ে দিয়ে দিচ্ছি, আমি যেতে পারছি না, আমি বোর্ডের গায়ে দিয়ে দিচ্ছি পুরোটা। তুমি আমাকে টানছো, কিন্তু আমি দিচ্ছি বোর্ডের গায়ে। তাহলে পৃথিবী এই বস্তুকে টানছে, কিন্তু বস্তু টেবিলের গায়ে দিয়ে দিচ্ছে। দুইটা বল, একটা বস্তু তলকে দিচ্ছে, একটা পৃথিবী বস্তুকে দিচ্ছে। আচ্ছা, এরপর তো বস্তু যখন তলকে দিবে, যেই মাত্র বস্তু তলকে দিবে, তল কি বসে থাকবে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এবার তল বস্তুকে দিবে, তুমি যদি ওকে ধাক্কা দাও, আমি এদিকে যাবো, আমাকে যেতে দাও, তলও তোমাকে একটা ধাক্কা দিবে, তাহলে তল তোমাকে এবার কি করবে, রিয়াকশনটা দিবে। এটা দিচ্ছে তল তোমাকে, বস্তুকে রিয়াকশন। তাহলে এখানে বল কয়টা? 3টা বল। এখানে বল কয়টা? 3টা। কি কি? এই যে একটা পৃথিবী দিচ্ছে, পৃথিবীর কারণে বস্তু তলকে দিচ্ছে, একটা পৃথিবীর মহাকর্ষ বল একটা বস্তু তলকে দিচ্ছে, আর একটা প্রতিক্রিয়া বল। ভাইয়া ক্রিয়া প্রতিক্রিয়া তো ক্যান্সেল হয় না, তো আমরা অনেক সময় লিখি যে বিলম্ব প্রতিক্রিয়া mg cos θ-কে ক্যান্সেল করে দিয়েছে। আমরা অনেক সময় লিখি আর mg cos θ-কে ক্যান্সেল করে দিয়েছে বলি না। ক্রিয়া প্রতিক্রিয়া তো ক্যান্সেল হয় না, কারণ একই বস্তুর উপর না। আসলে এক্স্যাক্টলি সেটাই এখানে ব্যাপারটা। তুমি এই ব্যাপারটা বুঝতে পারলে আসলে বুঝতে পারবা কীভাবে ক্যান্সেল হয়। দেখো আর এই যে এটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া আর, এটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া আর। এই যে এই আরটা কার উপর? বস্তুর উপরে, বস্তুকে তল দিচ্ছে, আবার বস্তুকে পৃথিবীও টানছে, আবার বস্তু তলের উপরও দিচ্ছে। তাহলে এখানে 3টা বল, 3টা বলের মধ্যে একটা বস্তুর উপর 2টা বল আছে,
একটা বস্তুর উপর একটা হচ্ছে তল অবিলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, আর একটা হচ্ছে মহাকর্ষ বস্তুকে টানছে। বেসিক্যালি এখানে ক্যান্সেল হয় ক্রিয়ার প্রতিক্রিয়া না, এখানে ক্রিয়া হচ্ছে এটা হচ্ছে ক্রিয়া। এই যে এটা হচ্ছে ক্রিয়া, তলকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া। ভাই বুঝো, বস্তু তলকে যেটা দিচ্ছে, আমি বোর্ডকে যেটা দিচ্ছি সেটা ক্রিয়া 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 ক্রিয়া, এটা ক্রিয়া। আর প্রতিক্রিয়া হচ্ছে এটা। তো এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ক্যান্সেল হচ্ছে না, এই যে এটা ক্যান্সেল হচ্ছে না। এখানে ক্যান্সেল হয় বস্তুর উপর যে দুটা বল কাজ করে সেগুলো, বস্তুর উপর দুটো বল কাজ করে, একটা মহাকর্ষ আর একটা অভিলম্ব প্রতিক্রিয়া। আর এই দুটা ক্যান্সেল হয়, ওইটা ক্যান্সেল হয় না, ওইটা থেকে যায়, ওইটা থেকে যায়। বুঝতে হবে তোমাকে, কথা বুঝতে হবে। ক্লিয়ার, একদম পুরো ক্লিয়ার কনসেপ্ট। তো বেসিক্যালি তাহলে ক্রিয়া যেদিকে, এখানে বেসিক্যালি তাহলে আমরা কি বলতে পারি, মহাকর্ষ বলটাই হচ্ছে ওজন না? এই মহাকর্ষ বলের নাম কি রে? মহাকর্ষ বলটাই হচ্ছে ওজন। তো সবসময় যে মহাকর্ষ বলটাই ক্যান্সেল হবে সেটা না, মহাকর্ষ বলকে আবার উপাংশে ভাগ করতে পারো, সেটা ভিন্ন বিষয়, উপাংশগুলো ক্যান্সেল হতে পারে, কিন্তু ক্রিয়া ব্যাপারটা আসে না এখানে। তাহলে মহাকর্ষ বলটাই ক্রিয়া নয়, ওজনটাই ক্রিয়া নয় এখানে। এটাই হচ্ছে এই কনফিউশন ক্লিয়ারের সবচেয়ে মূল হাতিয়ার, যে ওজনটাই ক্রিয়া নয়, ওজন নট ইকুয়াল টু ক্রিয়া বল। কারণ ক্রিয়া বল হচ্ছে বস্তু তলকে যেটা দিচ্ছে সেটা, ওজন তো বস্তু তলকে দিচ্ছে না, ওজন হচ্ছে বস্তুকে পৃথিবী টানছে, বস্তুকে পৃথিবী দিচ্ছে, বস্তুকে পৃথিবী টানছে, সেটা ওজন। আর ক্রিয়া বল হচ্ছে বস্তু তলকে যেটা দিচ্ছে, এই যে সেটা হচ্ছে ক্রিয়া বল। তাহলে ওজন আর ক্রিয়া বল এখানে সেম না। আমরা এতদিন একটা মিসকনসেপশনে চলে এসেছি, আমরা অনেকগুলো কনফিউশন থেকে আসলে অনেকগুলো কনফিউশন নিয়ে আমরা ঘুমাতে যাই, ঘুম থেকে উঠি, কনফিউশনগুলো ক্লিয়ার করা দরকার। কে করবে এই ক্লিয়ার? যাই হোক, সো আমরা ফাইনালি ইতি টানতে পারি, উপসংহার টানতে পারি এই কথাগুলো বলে। ফাইনালি আমরা উপসংহার টানতে পারি এই কথাগুলো বলে, একটা আনত তল থাকলে এই কথাগুলো বলে আমরা উপসংহার টানতে পারি। অবিলম্ব প্রতিক্রিয়া বল আর এদিকে কাজ করছে, এবং এদিকে ক্রিয়া বলটা কাজ করছে, ক্রিয়া। আর ওজন এদিকে কাজ করছে, এমজি এর একটা উপাংশ, ওজনের উপাংশ এদিকে কাজ করছে, ওজনের উপাংশ, ওজনের আরেকটা উপাংশ এদিকে কাজ করছে, ওজনটা নাই। তাহলে এখানে ক্রিয়াবল কোনটা? ক্রিয়াবল হচ্ছে এইটা, ওজনের উপাংশ, যেটার মান হচ্ছে ওজনের উপাংশের সমান হইতে পারে, বাট ক্রিয়াবল হচ্ছে এখানে কে? ক্রিয়াবল হচ্ছে এই ব্যাপারটা, এই যে এটা হচ্ছে ক্রিয়াবল, ওজন কিন্তু না। সো এখানে ক্রিয়াবলটা কিন্তু অবিলম্ব প্রতিক্রিয়া বলের ঠিক বিপরীতে সমান মানের। তার মানে তোমরা অনেকে বলতে পারো ভাইয়া ওজন এদিকে আর ওদিকে, তাহলে তো ভিন্ন। না, ওজনটাই ক্রিয়াবল না, আমি এটাই বোঝাতে চাই। ক্রিয়াবল হচ্ছে ভিন্ন, ক্রিয়াবল হচ্ছে প্রতিক্রিয়ার অপোজিটে যেটা থাকে সেটা প্রতিক্রিয়া বল, আর এটা হচ্ছে ক্রিয়াবল। কিন্তু ওজনটা এটা, ওজন আবার দুই ভাগে ভাগ করে ফেলবো। তাহলে ওজনটা হচ্ছে মহাকর্ষ টানছে, আর ক্রিয়াবলটা হচ্ছে বস্তু তলকে দিচ্ছে। তুমি দেখো না, এখান থেকে দেখলেই ক্লিয়ার হবে। ভাই জুম করো, এই জায়গাটা জুম করো, এই জায়গাটা জুম করো, জুম, তাহলে তুমি দেখতে পাবে এই জায়গাটা জুম করলে এমন দেখায়, এই জায়গাটা জুম করলে এমন দেখায়। তো বস্তু এই যে তলের উপর বল দিচ্ছে, তলের উপর বল দিচ্ছে, তলের উপর বল দিচ্ছে, তুমি নিজেই স্পষ্ট দেখতে পাচ্ছ, তুমি নিজেই স্পষ্ট দেখতে পাচ্ছ এই যে তলের উপর বল দিচ্ছে, তলের উপর এই যে এই বরাবর বল দিচ্ছে, এই বরাবর বল দিচ্ছে বস্তু, এই যে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর বল দিচ্ছে। তাদের লব্ধি এই বরাবর কাজ করতেছে, এটাই হচ্ছে সবগুলো বলের লব্ধি, লব্ধি ক্রিয়া বল। তাহলে বস্তু কিন্তু এই বরাবর বল দিচ্ছে না, তুমি কিন্তু বলতে পারো না বস্তু এই বরাবর বল দিচ্ছে না, এই বরাবর কিন্তু বস্তু বল দিচ্ছে না, বস্তু বল দিচ্ছে ওই তির্যক বরাবর। সেই জন্য অবিলম্ব প্রতিক্রিয়া বলো এইদিকে। সো ওজন এক জিনিস, ক্রিয়া বল আরেক জিনিস। বেসিক্যালি ওজনের উপাংশটাই এখানে ক্রিয়াবল, আনত তলের ক্ষেত্রে ওজনের উপাংশটাই ক্রিয়াবল হয়। ওজন এক জিনিস, ক্রিয়াবল আরেক জিনিস, ঠিক আছে। এবং আর কে ক্যান্সেল করে? কে? ক্রিয়াবল ক্যান্সেল করে না, ওজনের উপাংশটা ক্যান্সেল করে। এখানে ওজন একজন, ওজন ভিন্ন একটা বল, ক্রিয়াবল আরেকটা ভিন্ন বল, ওজনের উপাংশটা ক্যান্সেল করে। ঠিক আছে, কনফিউশনগুলো আশা করি ক্লিয়ার, একদম সিম্পল ব্যাপারগুলো। সো তোমরা একটু করে ফিল করবে, যদি ফিল করতে না পারো ভিডিও আবার টেনে দাও পেছনে, আবার টেনে দিয়ে আবার এই কথাগুলোকে খাতায় লিখে লিখে পজ করে, একবার পজ করবা, লিখবা কি বলছে বোঝার ট্রাই করবে, আবার পজ করবে, লিখবে কি বলছে বোঝার ট্রাই করবে। যতক্ষণ তুমি বুঝতে পারো নাই ততক্ষণ ওই জায়গায় থাকো, যতক্ষণ বুঝি নাই
ততক্ষণ ওই জায়গায় থাকো, ওইটা বোঝার পর সামনে যাব। ওকে, তাহলে কনফিউশন ক্লিয়ার, কিভাবে ক্রিয়াবল এবং প্রতিক্রিয়াবল সমান হচ্ছে, কিভাবে বিপরীতে কাজ করছে সেই ব্যাপারটা। এবার আসো ভাইয়া গ নাম্বারে, অর্থাৎ আমরা তাহলে আলহামদুলিল্লাহ একটা শেষ করলাম, দুইটা শেষ করলাম, সময় লাগবে না আর। নিচে নামলে বলের চিত্র। এবার বস্তু যদি কোনো কারণে নিচে নামে, আমাদেরকে প্রশ্ন বলেছে বস্তু কোনো কারণে মাঝপথে নিচে নামা শুরু করছে, তখন বলের ব্যাপারগুলো। সো নিচে নামলে বলের ব্যাপারগুলো এখন দেখাবো, আবার চিত্রটা আঁকবো নিচে নামলে কি হবে। চলো গ নাম্বার, আবার জাস্ট চিত্র আঁকা। এটা 30, ব্লকটা আঁকবো। তো বস্তু যদি নিচে নামে, নিচের দিকে একটা বল থাকবে mg sin 30, এই বরাবর একটা বল থাকবে mg cos 30। একটু আগেই এঁকেছি, ব্যাখ্যা করার দরকার নাই, এই বলটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম mg কে, আর ছিল এটা, টি ছিল এটা। এখন স্টিল নাও ঘর্ষণ বল নিয়ে কোনো কথা বলে নাই। স্টিল নাও ঘর্ষণ বল নিয়ে কোনো কথা না বলার অর্থ হচ্ছে ওই যে উদ্দীপকে যেটা বলেছে সেটা অব্যাহত আছে। সো উদ্দীপকে বলেছে মসৃণ তল, তার মানে ঘর্ষণ শূন্য, সেটা আছে। ওকে, সো ঘর্ষণ বল দেখাবো না। সো এই হচ্ছে আবার চিত্রটা এঁকেছি, আবার চিত্র আঁকতে বলেছে মাঝপথে নিচে নামলে। সো নিচে নামার ক্ষেত্রে একটা ব্যাপার বলি, এখানে চিত্রটা আঁকবো টান এদিকে, এখানে লব্ধি বলটা দেখাতে পারলে একটু ভালো হয়। ক নাম্বার চিত্র লব্ধি বল দেখাতে পারলে ভালো হয়, এখানেও লব্ধি বলটা দেখাতে পারলে ভালো হয়। জাস্ট এদিকে একটা দাগ দিয়ে এফ লব্ধি বল, যে লব্ধি বলটা আসলে এদিকে, এটা দেখাতে পারলে ভালো হয়। লব্ধি বলটা আসলে এই দুটার লব্ধি বলটা নিচের দিকে কাজ করতেছে, এটা দেখাতে পারলে ভালো হয়। তাহলে নিচে নামার ক্ষেত্রে চিত্রে ভেরিয়েশন আসবে কোথায়? নিচে নামার ক্ষেত্রে চিত্রে ভেরিয়েশন আসবে লব্ধি বলটা নিচে। আর ক নাম্বার চিত্রে আমরা লব্ধি বল দেখাইনি, তুমি যদি চাও ক নাম্বার চিত্র উপর দিকে একটা লব্ধি বল দেখাতে পারো, ঠিক আছে? তো এই যে গ নাম্বার চিত্রে স্পেশালি লব্ধি বলটা নিচের দিকে দেখাবো যদি লব্ধি বল দেখাতে চাই। এবার একটু করে এখানে যে কথাটা সেটা হচ্ছে, এখানে একটা কথা লিখতে হবে, নিচে নামার ক্ষেত্রে কোথায় চেঞ্জ হবে। নিচে নামার ক্ষেত্রে চেঞ্জটা হবে mg sin 30টা বড় হবে টি এর চেয়ে। তাহলে আমরা জাস্ট লিখব নিচে নামার ক্ষেত্রে mg sin 30 বড় হবে টি, ঠিক আছে? এই যে এটাই শুধু পরিবর্তন, নিচে নামার ক্ষেত্রে mg sin 30 বড় হবে টি এর চেয়ে, এই কথাটা লিখে দিলেই হবে। আবার বলছি, গ নাম্বার প্রশ্নে চিত্রটা আঁকবে, পারলে এফ লব্ধি দেখাবে, এফ লব্ধি দেখাতে পারলে ভালো, লব্ধি বলটা নিচের দিকে। তারপর একটা কথা লিখবে, নিচে নামার ক্ষেত্রে mg sin 30টা টি এর চেয়ে বড় হবে। এই কথাটা লিখলেই হবে mg sin 30 টি এর চেয়ে বড় হবে। দেখো এবার আমরা একটু প্রশ্নে যাব। প্রশ্ন আমাকে বলেছে মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচে নামতে থাকলে এই অবস্থায় ব্লকটি এবার কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র আকারে। তখনও আমার আর থাকবে mg cos 30 থাকবে, mg sin 30 থাকবে, টি থাকবে, শুধু এটা বড় হবে এটা ছোট হবে, সেম বলগুলোই থাকবে। কারণ এখানে আমরা কিন্তু একটা ব্যাপার বলি, যদি আমরা সুতার টান নাও দিই, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে মাঝপথে যাওয়ার পর তুমি সুতা টান দেওয়া শেষ করে দিয়েছো, অর্থাৎ আর টান দিচ্ছ না, অথবা টান দিচ্ছ সেটা কম, দুটাই হতে পারে। সেজন্য আমরা এখানে টি এর চেয়ে এটাকে বড় রেখেছি। এই কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছি সুতার টান 0 হতে পারে, আবার সুতার টান থাকতেও পারে। থাকুক আর 0 হোক, অলওয়েজ এটা চেয়ে ছোটো হবে। এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটতে পারে। বস্তুর নিচে যাওয়ার কারণ হতে পারে সুতার টান কম দিচ্ছি, এর চেয়ে কম দিচ্ছি, অথবা এটা 0। তো সেটা আমার লেখার দরকার নেই, তুমি জাস্ট এতটুকু লিখে দিলে হবে। এই লাইনের মধ্যে সব চলে আসছে, নিচে নামার ক্ষেত্রে mg sin 30 ছোট টি এর চেয়ে। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন 2 নাম্বার দিবে, চিত্রের জন্য 1 নাম্বার, এই কথার জন্য 1 নাম্বার। দেখো এখানে বলে দিয়েছে কি কি করতে হবে, আমাকে এখানে স্পষ্টত বলে দিয়েছে যে গ নাম্বারে সবগুলো ক্রিয়াশীল বল সঠিক দিক সহ চিত্র উপস্থাপন। একবারের জন্য এখানে আর বেশি কিছু লেখার দরকার নাই বা বলার দরকার নাই, এটা লিখলে হবে সবগুলো ক্রিয়াশীল বল সঠিক দিক সহ চিত্র উপস্থাপন। সবগুলো ক্রিয়াশীল বল সঠিক দিক সহ চিত্র উপস্থাপন করেছি, সবগুলো বল সঠিক দিক সহ চিত্র উপস্থাপন করেছি। তারপর একটা লাইন এক্সট্রাভাবে লিখেছি, নিচে নামার ক্ষেত্রে mg sin 30 বড় হবে টি এর চেয়ে। আরেকটা জিনিস অ্যাড করতে পারো, এতে লব্ধি বল নিচে কাজ করবে, আসলে লব্ধি বলটা নিচে কাজ করছে, এটা অ্যাড করতে পারো, এতে লব্ধি বল নিচে কাজ করবে। ওকে ভাইয়া, এরপরের প্রশ্নটাতে আসো। জাস্ট কোনো কনফিউশন নাই, এতটুকু লিখলে তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো 2-এ 2 দিবেই, আর কিছু লেখার দরকার নাই, কোনো কনফিউজ হওয়ার দরকার নাই, কোনো ইতিহাস রচনা করার দরকার নাই। ক নাম্বার আমরা অলরেডি বলে দিয়েছি কোনটা কি হবে, গ নাম্বারে সাল লেখার দরকার নেই, ইতিহাস রচনা করার দরকার নেই। ইনশাআল্লাহ এতটুকুই লিখে দাও, নাম্বার তোমাকে দিয়ে দিবে।
ভরসা রাখো। এবার ঘ নাম্বারে আসো, ঠিক আছে, ঘোড়া। বলা হচ্ছে আর ভার্সেস থিটার গ্রাফটা আঁকতে, অর্থাৎ আনত তলের সাথে অবিলম্ব প্রতিক্রিয়ার গ্রাফটা আঁকতে। কি বলা হচ্ছে? আনত তলের কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হবে লেখচিত্রের মাধ্যমে দেখাও। এবং একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে 5টা কোণ নিতে হবে 15 থেকে 75-এর মধ্যে। ওকে, সো প্রথমত আসো, আনত তলের সাথে অবিলম্ব প্রতিক্রিয়ার সম্পর্ক লিখাও। আনত তলের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের সম্পর্ক। ওকে, আনত তলের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের সম্পর্কটা দেখো। আর ইজ ইকুয়াল টু mg cos থিটা, এখানে থিটা বলবে, mg cos থিটা। অতএব এখানে আনত তল থিটা লিখতে হবে না, জাস্ট আনত তল এর সাথে অবিলম্ব প্রতিক্রিয়া সম্পর্ক হচ্ছে আর ইজ ইকুয়াল টু mg cos থিটা। ওকে, আচ্ছা, আর হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল, থিটা হচ্ছে আনত তল এর যে ইয়াটা আনত তলের কোণ, সেটা লিখে দিতে পারো এখানে যদি তুমি চাও, পাশে লিখে দিতে পারো। আর হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল, নর্মাল রিঅ্যাকশন, আর থিটা হচ্ছে আনত তলের কোণ। ঠিক আছে, ওকে। এবার কি করব? এবার আমাকে বলেছে আনত তল থিটার সাথে আর এর একটা গ্রাফ ড্র করতে, মান নিয়ে 5টা মান। আমরা এখন কি করব? একটা মান নিব, কোণের মানগুলো হবে কত থেকে কত? 15 থেকে 75-এর মধ্যে। ওকে, সো এই পাশে হবে থিটা, এই পাশে হবে আর। থিটার মান যখন 15, 30, 45, 60, 75, একটা ঘর এক্সট্রা হয়ে গিয়েছে। সো আমার এই 5টা মান নিলেই হবে। অন্তত 5টা বলেছে, তুমি যদি বেশিও নাও সমস্যা নাই। অন্তত 5টা বলেছে, তুমি যদি বেশিও নাও কোনো সমস্যা নাই, অন্তত 5টা। তো আমরা 5টাই নিলাম, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। এবার এর জন্য আর এর মানটা দেখব। তো আমরা কি করব? ক্যালকুলেটরে এখানে কস থিটার মান 15 বসাবো, 30 বসাবো, এরপর এই মানগুলো বসাবো, আর এর মানটা বের করব। ঠিক আছে, তো এখানে এম এর মান কত এটাও লিখে রাখো। এম হচ্ছে বস্তুর ভর, এম এর মান কত কেজি? 50 কেজি। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড, এইটুকু লিখে রাখো। এম এর মান 50 কেজি, জি এর মান 9.8। এবার ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে সুন্দরভাবে একটা একটা করে বসাও। 50 × 9.8 × cos 15 cos 15, তাহলে কত আসে? 473.3036, 473.303, তার মানে 31 লিখো। দশমিকের পরে কত ঘর নিব? 2 ঘর নিব। দশমিকের পরে কত ঘর নিব? 2 ঘর নিব। এবার cos 30 দাও, cos 30 এর মান 424.35, 424.35। আচ্ছা, তোমরা নিজেরা মানগুলো ক্যালকুলেটরে দিতে পারো। কি করেছি? এই যে এম এর মান 50, জি এর মান কত? 9.8, cos থিটার মানটা বসাচ্ছি। ওকে, এরপরে এবার 45 দাও, 45 দিলে আসে 346.48। এবার cos এর মান 60 দাও, cos এর মান 60 দিলে আসে 245, আর cos এর মান 75 দাও, 75 দিলে আসে 126.81। ওকে, আচ্ছা, সো মানগুলো জাস্ট 15, 30, 45, 60, 75 খুবই স্ট্যান্ডার্ড ভ্যালু, তাই আমরা এই ভ্যালুগুলো নিয়েছি। তুমি যে কোনো মান নিতে পারো, মিনিমাম 5টা নিতেই হবে। এই যে এর জন্য আমরা কি করলাম? এম এর মান 50, জি এর মান 9.8, এরপর cos এটার মানটা বসালাম, এভাবে করে মানগুলো বের করছি। এভাবে আমরা একটা ছক আকারে করেছি, অনেকে এভাবে করেছে। থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি হলে আর 15 ইজ ইকুয়াল টু অথবা R1 ইজ ইকুয়াল টু এভাবে করে লিখেছে অনেকে। mg cos এরপর থিটা সমান 50, 9.8 cos 15 ডিগ্রি, তারপর কত? তারপর হচ্ছে 473.31, এভাবে করে অনেকে, এরপর নিউটন, এভাবে করে অনেকে লিখেছে। এভাবে প্রত্যেকটা থিটার মান এভাবেও লেখা যাবে। তুমি যদি চাও যে এভাবে করে লিখবে, থিটা 15 হলে এত, থিটা 30 হলে এত, অর্থাৎ এইভাবে করেও লেখা যাবে। এটাও জাইজ, এটাও জাইজ। ভাইয়া
কোনটা লিখলে ভালো হয়। এটা লিখলে তোমাকে যে মার্কস দিবে এটা এভাবে করলেও সেম মার্কস দিবে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, একদম সেম মার্কস দিবে হুবহু। তুমি চাইলে এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, ঠিক আছে। এভাবে করলে একটু লম্বা হবে, বড় দেখাবে, ঠিক আছে। ওকে, এবং ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই যে এভাবে করতে হবে, জাস্ট বলেছে প্রয়োজনীয় উপাত্ত নির্ণয়পূর্বক সঠিক স্কেলিনে লেখচিত্র, উপাত্ত নির্ণয় করে সঠিক স্কেলিন। তো এই উপাত্তগুলো তো মুখস্থ করি নাই, নির্ণয় করেছি। ওকে, নির্ণয়টা দেখালাম না আর কি। তাহলে তুমি চাইলে এভাবে করে থিটাগুলা করে মানগুলা রেখে এইভাবে করতে পারো, অথবা সরাসরি মানটা করতে পারো। এবার কি করতে হবে, সঠিক স্কেলিং, তার মানে তোমাকে স্কেলিংটা সঠিকভাবে করতে হবে, স্কেল দিয়ে গ্রাফটা করতে হবে। গ্রাফটা কিন্তু তুমি নর্মালি হাতে কলমে করে দিলেই হবে না, স্কেল দিয়ে তোমাকে সঠিকভাবে গ্রাফটা ড্র করতে হবে। সো এখন গ্রাফটা আমরা ড্র করব সঠিকভাবে। তো দেখো গ্রাফটা আমি ড্র করছি, দেখো এমনি বুঝতে পারছো এটা কস থিটার সাথে আর এর গ্রাফ, আর এর সাথে কস থিটার গ্রাফ। তো এটা কসের গ্রাফই হবে সোজা কথাই, এটা নর্মালি। তো আমরা জাস্ট যে মানগুলো নিয়েছি সেই মানের উপর ভিত্তি করে গ্রাফটা দেখাচ্ছি। এই পাশে হচ্ছে আর থাকবে এবং একক নিউটন দিয়ে দিব, এই পাশে থিটা থাকবে, একক হচ্ছে আমরা কোন ইয়েতে নিয়েছি, ডিগ্রিতে। সো একক হচ্ছে ডিগ্রি, পাশে ডিগ্রি লিখে দিব, রেডিয়ান না ডিগ্রি। তাহলে থিটা ডিগ্রি লিখে দিব পাশে ব্র্যাকেট দিয়ে, কোন এককে নিয়েছি সেটা, আর আর লিখে দিব নিউটন এককে। সো এবার মানগুলো বসাবো। সো স্কেলিনগুলা সঠিক হয় মতো। তো স্কেলিন বলতে কি বোঝাই, এই যে ব্যবধান, ব্যবধানকে স্কেলিন বলে। সো আমরা একটু দেখি, থিটার মান হচ্ছে 15, 30। সো আমরা এটাকে ভাগ করলাম 0, 15, 30, 45, 60, 75। 0, 15, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। ওকে, তুমি আরেকটু বড় বড় করে আঁকবে, গ্রাফ পুরো গ্রাফ পেপার আঁকবে, অবশ্যই এটা গ্রাফ পেপার আঁকবে, কারণ আমাকে সঠিক স্কেলিন বলেছে, সঠিক স্কেলিন হতে হলে গ্রাফ পেপারে নির্ণয় করতে হবে। যদিও এখানে বলে নাই ছক কাগজে আঁকতে, ঠিক আছে, বলেছে স্কেলিনে লেখচিত্র, সঠিক স্কেলিনে। তো সঠিক স্কেলিনের জন্য তোমরা চাইলে গ্রাফ পেপার ব্যবহার করতে পারো, অথবা কলেজের সহায়তা নিতে পারো। তোমার কলেজের স্যাররা কি বলে, যদি গ্রাফ পেপারে করতে বলে গ্রাফ পেপারে করবে, কোনো কলেজে গ্রাফ পেপারে করতে বলে, আবার কোনো কলেজে নর্মালি করতে বলে গ্রাফ পেপারে করতে বলে গ্রাফ পেপারে করবে, নর্মালি করতে বলে নর্মালি করবে, কলেজে যেটা বলে। আর যদি কলেজে কিছুই না বলে তাহলে তুমি গ্রাফ পেপারে করবে, এবং স্কেলিনটা সঠিক হয় মতো। এরপর আর এর মান, সো আর এর মান দেখো 473, আর এখানে 126, তার মানে আমরা 500 পর্যন্ত নিব। স্কেলিনটা হবে, স্কেলিন বলতে ব্যবধান, ব্যবধানটা হবে 500 পর্যন্ত। সো 100, 200, 300, 400, 500। আমার কথা বুঝতে পারছো, স্কেলিন মানে হচ্ছে ব্যবধান, স্কেলিন মানে কি ব্যবধান, 500, 400, 300, 200, 100, 0। তাহলে 0, 100, 200, 300, 400, 500 নিউটন। এবার জাস্ট আমরা গ্রাফ পেপারে মানগুলো বসাবো। 15 ডিগ্রির জন্য 473, তারপর আমার 30 ডিগ্রির জন্য 424, 424, তারপরে 45 ডিগ্রির জন্য 346, 346, তারপরে 245, 60 ডিগ্রির জন্য 245, তারপর 75 ডিগ্রির জন্য 126, 126। ওকে, আচ্ছা, আরেকটু পরে হবে 126। সো আমার গ্রাফটা কেমন দেখো, কসের মতো গ্রাফটা হবে বেসিক্যালি। গ্রাফ পেপারে সঠিকভাবে আঁকবে, এভাবে হাতে করবে না। আমি আবার বলছি গ্রাফ পেপারে করবে। যদি ক্লাস কলেজে বলে দেয় গ্রাফ পেপারে করতে হবে না, তখন তুমি সেটা গ্রাফ পেপার না করলে হবে, বাট এটা গ্রাফ পেপারে করবে। গ্রাফ পেপারে আমি এখানে লিখে দিচ্ছি, গ্রাফ পেপারে করবে। ওকে, গ্রাফ পেপারে করবে এবং সঠিকভাবে করবে, এটা একদম সঠিকভাবে যোগ করবে। ওকে, সো এটা এই ধরনের একটা গ্রাফ আসবে, কসের গ্রাফ। তো কসের গ্রাফ কেমন, কসের গ্রাফ হচ্ছে এমন। যদি 0 ডিগ্রি থেকে শুরু হইতো আর কি। আবার এখানে লাগাই দিও না ভাই, ও ভাই লাগাই দিও না, লাগাই দিও না ভাই, লাগাই দিলে পুরাই শেষ, পুরো অঙ্কটা শেষ হয়ে যাবে। লাগাই দিও না এখানে, লাগাই দিও না। কোথায় গিয়ে শেষ করবা, 75, 126 গিয়ে শেষ করবে, এখানে শেষ করবা। কেউ আবার এই জায়গাটা আমি এখানে দিয়ে দিচ্ছি রেড জোন, এটা লাগিয়ে দিবে না, লাগিয়ে দিবে না, লাগিয়ে দিবে না, লাগিয়ে দিবে না। গ্রাফটা কখনো এক্স এক্সিস ওয়াই এক্সিসের সাথে লাগাবো না, লাগবে না এটা, ঠিক আছে। যে যদি লাগিয়ে দাও তাহলে ঝামেলা কোথায়, ঝামেলা হচ্ছে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রিতে কত, 0 ডিগ্রিতে তো আমার কসের মান হচ্ছে 1। তো এখন 0 ডিগ্রিতে এখানে আনা যাবেই না এখানে, কারণ আমাকে বলেছে 15 থেকে 75-এর মধ্যে। হেই 15 থেকে 75 বলেছে, হেই 15 থেকে 75, এ মেরে লাল, 15 থেকে 75-এর বেশি যাওয়া যাবে না, ঠিক আছে। সো 15 থেকে 75-এর মধ্যে থাকবো, 15 থেকে 75-এর মধ্যে থাকবো, এর বেশি যাওয়া যাবে না। কাজেই লাগিয়ে দিবে না এখানে,
লাগিয়ে দিবেন এখানে গ্রাফটা। অনেকে লাগিয়ে দিয়েছে, এটা ভুল করেছো। তাহলে কসের গ্রাফটা বেসিক্যালি কেমন? কসের গ্রাফটা হচ্ছে এই যে একেবারে 1 থেকে শুরু হয়ে কমে তারপর এভাবে করে যাবে। তো আমরা বেসিক্যালি কসের কোন অংশটা দেখাচ্ছি? কসের একেবারে 15 থেকে শুরু করে 75 পর্যন্ত দেখাচ্ছি। এই যে আমরা বেসিক্যালি গ্রাফের এই অংশটা দেখাচ্ছি, এই যে এই অংশটা 15 থেকে 75, আর পুরো গ্রাফটা দেখাচ্ছি না। কসের গ্রাফের শুধু 15 থেকে 75 অংশটা দেখানো হচ্ছে। ওকে ভাইয়া, সো কসের গ্রাফের এটা একটা কসের গ্রাফ, কসের গ্রাফের 15 থেকে 75 অংশটা দেখানো হয়েছে। এবার আসো, এরপরে আমাকে আর কিছু বলেছে কি, সঠিক স্কেলিং করে আমরা জাস্ট প্রয়োজনীয় তথ্য উপাত্ত নির্ণয় করে সঠিক স্কেলিং করে তথ্য উপস্থাপন করেছি, আর কিছু বলে নাই। সো এরপরে পরের প্রশ্ন ওতে বলা হচ্ছে আনত তলের কোণ বাড়িয়ে 45 করলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে। তার মানে 45 করব, এবং এই ক্ষেত্রে গাণিতিকভাবে বলতে হবে সুবিধা অসুবিধাটা। আর এই ক্ষেত্রে ঘর্ষণ বল 10 নিউটন ধরতে বলেছে। এই প্রথম ঘর্ষণ বলের কথা বলেছে যে ঘর্ষণ বল 10 নিউটন ধরো। সো চলো শুরু করি। থিটা 45 হলে কি হবে? ঘর্ষণ বল 10 নিউটন বলেছে। আচ্ছা, সো শুরু করি, দেখো কি হয়। কি বলেছে আমাকে? ঘর্ষণ বল 10 নিউটন ধরতে বলেছে, এবং থিটা 45 ডিগ্রি হলে সুবিধা হবে না আগের কেসে সুবিধা হবে। আচ্ছা, তো এখন এখানে একটা কথা আছে, আমাকে এখানে বলেছে প্রশ্নের মধ্যে ঘর্ষণ বল 10 নিউটন ধরতে, এই ক্ষেত্রে ঘর্ষণ বল 10 নিউটন। এখন কত হচ্ছে, এর আগের সিনারিওতে কিন্তু ঘর্ষণ বল বলে নাই, এই ক্ষেত্রে এসে বলছে ঘর্ষণ বল 10 নিউটন। তাহলে আগের সিনারিওতে কি ঘর্ষণ বল ধরবো? প্রশ্ন ভালো করে পড়ো। আগের সিনারিও যেটা ছিল এটাতে কি ঘর্ষণ বল 10 নিউটন ধরবো নাকি শুধু নতুনটার ক্ষেত্রে ঘর্ষণ বল 10 নিউটন ধরবো? প্রশ্ন ভালো করে পড়ো। আনত তলের কোণ বাড়িয়ে 45 করলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কারণ গাণিতিকভাবে নির্ণয় করো। এই ক্ষেত্রে ঘর্ষণ বল 10 নিউটন, মানে লাস্টের দিকে এসে ঘর্ষণ বল 10 নিউটন। এই 10 নিউটনটা দুটার ক্ষেত্রেই। এখন এখানে কথা হচ্ছে ঘর্ষণ বল নিয়ে না, ঘর্ষণ বল 10 নিউটন আছেই দুইটার ক্ষেত্রেই, শুধুমাত্র কোণগুলোকে চেঞ্জ করলে কোনো সুবিধা বা অসুবিধা হবে কিনা, কোণের ব্যাপারটা। তাহলে ঘর্ষণ বলটা বেসিক্যালি দুইটার ক্ষেত্রে। এখানে দুইটা কেস হবে, কেস 1, কেস 2। আমরা লিখব প্রথম ক্ষেত্রে এটা 30 ডিগ্রি হলে। এরপর তোমরা এভাবে ভাগ করবে না, খাতায় নিচে নিচে লিখবে, খাতায় কিন্তু তোমরা নিচে নিচে লিখবে। দ্বিতীয় ক্ষেত্রে থিটা 45 ডিগ্রি হলে। সো দুইটা ক্ষেত্র আছে, একটা থিটা 30 হলে, একটা থিটা 45 হলে, কিন্তু উভয় ক্ষেত্রে ঘর্ষণ বল 10 নিউটন। এখানে কিন্তু ঘর্ষণ বল নিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে এই থিটা নিয়ে। থিটা 30 থেকে 45 করলে কোনটা সুবিধা হবে সেটা। অবশ্যই চিত্র আঁকতে হবে, দুইবার চিত্র আঁকবো, কষ্ট হলে কষ্ট, কিছু করার নাই। এবার 30 দিব, ঠিক আছে। টি আর mg cos 30 mg sin 30 mg ক্যান্সেল। ওকে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। সো এখানের মধ্যে এবার ভালো করে খেয়াল করো যে এটা হচ্ছে একটা সিনারিও, আরেকটা সিনারিও আমরা পাশে আঁকবো, সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। সো দ্বিতীয় ক্ষেত্রে গেলে এখানে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? গতির বিপরীতে। আমরা টানছি উপরের দিকে, সো গতির বিপরীতে। গতি হচ্ছে উপর দিকে টানছি, উপর দিকে যাচ্ছে, সো গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে, তার মানে নিচের দিকে। ওকে, তাহলে নিচের দিকে কি কাজ করবে? ঘর্ষণ বল এফ কাজ করবে, নিচের দিকে ঘর্ষণ বল এফ কাজ করবে। তাহলে গতির বিপরীতে এফ কাজ করবে, এবং এফ হচ্ছে 10 নিউটন। তো এবার আমরা বলবো উদ্দীপকে দেয়া আছে, উদ্দীপক না বলে উদ্দীপকে বলিও না, কারণ প্রশ্নের মধ্যেও কিন্তু দেওয়া আছে, শুধু যে উদ্দীপকে দেওয়া আছে সেটাও না। তাহলে দেওয়া আছে, কি কি দেওয়া আছে বলো? প্রথম ক্ষেত্রে ভাইয়া এম দেওয়া আছে 50 কেজি, থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, এফ দেওয়া আছে 10 নিউটন, আর কিছু নেই। ওকে, কোন ক্ষেত্রে সুবিধা হবে? তাহলে টি বের করতে বলেছে, টান। কোন ক্ষেত্রে টান বেশি দিতে হবে, কোন ক্ষেত্রে টান কম দিতে হবে? বেশি টান দিতে হলে বেশি কষ্ট হবে, কম টান দিতে হলে কম কষ্ট হবে। টান বের করতে বলেছে, টান 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 বের করেন, টান। ওকে, টান বের করবো। তো এই ক্ষেত্রে আর কে ক্যান্সেল করে দিয়েছে mg cos 30। সো বাকি আছে টি, mg sin 30, আর হচ্ছে এফ। এই তিনটা বল বাকি আছে। সো টান বের করতে হবে, টান বের করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
ওকে, এখন এখানে আমাকে একটা ব্যাপার হচ্ছে সমতরণ কত সমতরণে উঠতেছে বা লব্ধি ত্বরণটা কত সেটাও কিন্তু দেওয়া নাই। সো লব্ধি ত্বরণটা রেখেই আমাকে কাজটা করতে হবে, ঠিক আছে। আনত তলের ক্ষেত্রে সমতরণে বলছে কিন্তু টানটা দেওয়া নাই, লব্ধি ত্বরণটা দেওয়া নাই। তাহলে চলো আমরা টানটা বের করে ট্রাই করি। আমি একটু করে পাশে যাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে, এখান তোমরা এর নিচে নিচে লিখবে, নিচে জায়গা নেই দেখে এখানে যাচ্ছি। আচ্ছা, সো আমরা জানি কি, আমরা জানি ভালো করে খেয়াল করো এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে বেশি কষ্ট হবে টান বের করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এফ নেট লব্ধি বল, এই বস্তুর উপর লব্ধি বল, এই বস্তুর উপর লব্ধি বল, তিনটা বল কাজ করতেছে। টি বড় বলে বস্তু উপর দিকে যাচ্ছে, তাহলে টি বড়, টি আগে লিখবো, বাকিরা বিপরীত দিকে মাইনাস এম জি সাইন 30 মাইনাস এফ। আচ্ছা ঠিক আছে, এই তো এখন কথা হচ্ছে এফ নেট তো দেওয়া নাই, লব্ধি বল তো দেওয়া নাই, মানে কত বলে তাকে সে যাচ্ছে সেই বলটা তো আমার এখানে প্রশ্নে দেওয়া নাই, এটা একটা সমস্যা। তাই আমার টান বল বা সুতার টান বের করতে একটু কষ্ট হবে। প্রশ্নের মধ্যে কিন্তু তোমার দেখো, প্রশ্নের মধ্যে কিন্তু লব্ধি বলটা দেওয়া নাই, এটাতে একটু সমস্যা হবে লব্ধি বল দেওয়া না থাকার কারণে। তো আমরা লব্ধি বল ছাড়া এটা তুলনা করব, তাহলে তো একটু কষ্ট হয়ে যাবে লব্ধি বল ছাড়া। আচ্ছা দেখি, ওকে চলো একটু করে দেখার ট্রাই করি। তাহলে আমরা এবার এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এম এ নেট সমান 3 মাইনাস এম জি সাইন 30 মাইনাস এফ। আচ্ছা ওকে, সো এরপরে আমাদেরকে বলছে কোন ক্ষেত্রে বেশি টান দিতে হবে। তার মানে আমরা যে কোনো একটাকে তো তুলনা করতে হলে সমান রেখে আরেকটা তুলনা করতে হবে, সেক্ষেত্রে আমরা লব্ধি বলটাকে সমান রেখে তুলনা করব, এম এ নেটটাকে আমরা সমান রেখে তুলনা করব। তো তাহলে এখান থেকে আমরা টিটা বের করি। সো টি হবে এই ক্ষেত্রে দেখো ভালো করে, টি হবে আমার, বাকিগুলোকে পাশে নিয়ে আসো, এম এ নেট প্লাস এম জি সাইন 30 মাইনাস এফ। ওকে রাখো, এটা রাখো, জাস্ট এতটুকু রেখে দাও। এটা হচ্ছে আমার T30 এক নাম্বার ইকুয়েশন, অর্থাৎ প্রথম ক্ষেত্রের ইকুয়েশন, যে T30 বের করলাম, জাস্ট কিছুই করিনি। আমরা দেখতে পাচ্ছি যে আর এবং এম জি কস 30 ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো কোনো টেনশন নেই। টেনশন হচ্ছে এদেরকে নিয়ে, সুতরাং টান টি এফ এবং এম জি সাইন টিটা, তিনটা বল এই বরাবর কাজ করতেছে। সো বস্তু উপর দিকে যাচ্ছে, তার মানে টি বড়, তাই টিকে রাখলাম, মাইনাস বাকি দুটা বল বিপরীত দিকে কাজ করতেছে, বিয়োগ করে দিলাম, এটা হচ্ছে আমার লব্ধি বল। সো আমরা ফাইনালি এখান থেকে টি বের করেছি, T30 মানে 30 ডিগ্রি কোণে টানলে টি হচ্ছে এম এ নেট প্লাস এম জি সাইন 30 প্লাস এফ, ও কত, এটা হচ্ছে আমার প্লাস হবে, এই পাশে নিয়ে গিয়েছি প্লাস এফ। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। সো আমরা এক নম্বর সমীকরণ পেয়েছি T30 সমান এই ব্যাপারটা। এবার আমরা কি করব, দ্বিতীয় ক্ষেত্রে আসো। সো দ্বিতীয় ক্ষেত্রে আমার চেঞ্জ আসবে কোথায়, দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এটা তোমরা নোট করে রাখো ইকুয়েশনটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু দেখব। সো তোমরা অবশ্যই পাশাপাশি লিখবে না, নিচে নিচে লিখবে। তাহলে আমরা একটু করে প্রথম ক্ষেত্রে যেটা পেয়েছি সেটা যাতে ভুলে না যায় সেজন্য নোট করে রাখছি, T30 সমান এম এ নেট প্লাস এম জি সাইন 30 প্লাস এফ। ওকে, মান বসাইনি, মান বসাবো না আপাতত, দেখি। এবার আসো এই ক্ষেত্রে তো সব সেম, তাহলে আমরা জাস্ট বলবো এই ক্ষেত্রে আবার সেমভাবে বলবো এফ নেট ইজ ইকুয়াল টু টি মাইনাস এম জি সাইন 45, কারণ এবার সাইন 45 হয়ে যাবে, মাইনাস এফ। তুমি চাইলে চিত্র আঁকতে পারো দ্বিতীয় ক্ষেত্রে, অথবা নাও আঁকতে পারো। তাহলে আমার টি কত, টি হচ্ছে আগের মতো এম এ নেট প্লাস এম জি সাইন 45, এরপর হচ্ছে প্লাস এফ, এটা হচ্ছে T45। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিয়োগ করে দিব। তো আমরা অবশ্য এতটুকুতেই বোঝা যাচ্ছে আসলে, যদি আমরা এ নেটকে সেম রাখি অবশ্য বোঝা যাচ্ছে যে এখানে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে বিয়োগ করে দিব। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা থেকে বিয়োগ করে দিব, ডেল টি। তাহলে এবার আমাদের কাছে হবে ডেল টি, ডেল টি সমান হচ্ছে T45 মাইনাস T30, ঠিক আছে। আমরা বিয়োগ করে দিব। সো বিয়োগ করে দিলে কি হচ্ছে দেখো, সো বিয়োগ করে দিলে T45 থেকে T30 বিয়োগ করে দিব, দেখি কোনটা বেশি হয় কোনটা কম হয় সেটা আর কি। আচ্ছা, সো বিয়োগ করে দিলে এই পুরো ইকুয়েশন থেকে, এই যে 2 নাম্বার ইকুয়েশন থেকে যদি তুমি 1 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করে দাও, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, 2 থেকে যদি তুমি 1 বিয়োগ করে দাও তাহলে তুমি ডেল টি পাবা, T45 থেকে T30 বিয়োগ করে দিলে তুমি দেখো কি পাচ্ছ, এখানেও এম এ নেট আছে, এখানেও এম এ নেট আছে, সেম এ নেটকে সেম ধরেছি, চলে যাবে বিয়োগ করে দিলে। এখানেও এফ আছে, এখানেও এফ আছে, দুইটাই 10 নিউটন, চলে যাবে, থাকবে কি mg sin 45 mg sin 30। সো বিয়োগ করার পর এখানে বেসিক্যালি বিয়োগ যাবে,
mg sin 45 মাইনাস mg sin 30। তাহলে আমার কত হয় sin 45 থেকে sin 30 চলে গেলে mg ইন্টু sin 45 এর মান হচ্ছে 1/√2। sin 45 থেকে যদি আমার sin 45 এর মান হচ্ছে 0.707, ওখান থেকে যদি sin 30 চলে যায় 0.5, তাহলে কত হয় 50 কেজি 9.8 ইন্টু 101.48, 101.48 এটা কি সুতার টানের পরিবর্তন। তাহলে আমার এত নিউটন বেশি হয়, তার মানে কখন এত নিউটন বেশি হয় পরিবর্তনটা, অর্থাৎ 45 থেকে 30 চলে গেলে। তার মানে আমরা কি করতে পারি, এখানে কি বুঝতে পারি যে 45 ডিগ্রি কোণে টানলে আমার এত নিউটন বেশি বল দিতে হবে। আমরা যদি 30তে টানি যত বল দিতে হবে, 45 ডিগ্রি কোণে যদি আমরা টানি, মানে 45 ডিগ্রি কোণে আনত করার পর যদি আমরা টানি, তাহলে আমাদেরকে বেশি বল দিতে হবে। কত বেশি বল দিতে হবে, অসুবিধাটা কত, এটাই হচ্ছে আমাদের অসুবিধা। আমাদের অসুবিধা কত, অসুবিধা হচ্ছে এত নিউটন, তার মানে 101.48 নিউটন বেশি বল দিতে হবে আমাদেরকে। তাহলে পুরো অঙ্কটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিই। অঙ্কটা বুঝতে আমার নিজেরও একটু সমস্যা হয়েছে, পরবর্তীতে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো বলেছে 30 ডিগ্রিতে থাকলে সুতার টান কেমন দিতে হবে, 45 ডিগ্রিতে থাকলে সুতার টান কেমন দিতে হবে, কোন ক্ষেত্রে সুবিধা কোন ক্ষেত্রে অসুবিধা হবে। এই ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপার ধরে নিব আমরা, সেটা হচ্ছে তোমার এ নেটটা সেম, অর্থাৎ লব্ধি ত্বরণটা সেম ধরে নিব। সেম ধরে নিলে তাহলে দেখো আমার মানগুলো বসালাম, এম বসালাম, থিটা বসালাম, এফ বসালাম, তাহলে T30 বের করলাম। এই যে T30 এর ইকুয়েশন কীভাবে এসেছে সেটা দেখেছো, ওইটা লিখবা। তারপরে এখান থেকে T45 বের করলাম, কীভাবে এসেছে সেটা লিখবা। বের করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এম এ নেট আছে, এখানেও এম এ নেট আছে, এখানে এফ আছে, এখানেও এফ আছে, এবং দুইটাই সেম। যদি বিয়োগ করে দিয়ে এগুলো চলে যাবে, তাহলে T45 থেকে T30 বিয়োগ করলে 101.48 নিউটন আসে। তার মানে T45 101.48 বেশি, T30 থেকে T45 101.48 বেশি। তার মানে 45 ডিগ্রি কোণে টানলে আমাকে এত নিউটন বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে 45 ডিগ্রি কোণ আনত করার পরে টানলে অসুবিধা বেশি হবে। সেটাই এবার শেষের দিকে ফিনিশিং দিব। তাহলে এতটুকু পর্যন্ত লেখার পরে, এইটা বের করার পরে, এতটুকু পর্যন্ত লেখার পরে ডেলটি বের করার পরে, ডেলটি বের করবো আমরা বেসিক্যালি এখানে ডেলটি বের করব, T45 বের করব, T30 বের করব, ফাইনালি ডেলটি বের করব। ডেলটি বের করার পর আমরা লিখব 45 ডিগ্রি কোণে আনত তলে টানলে, ঠিক আছে, সুতার টান 101.48 নিউটন বেশি দিতে হবে, ফলে এটা অসুবিধা হবে। তাহলে অসুবিধা হবে কোনটা, 45 ডিগ্রিটা অসুবিধা হবে। আমাকে প্রশ্ন করছে কোনটা অসুবিধা হবে, 45 অসুবিধা নাকি 30 অসুবিধা, 45 অসুবিধা। এবং দুই ক্ষেত্রে ঘর্ষণ বলটা কিন্তু ট্যান ধরে কাটাকাটি করেছে, এবং দুই ক্ষেত্রেই কিন্তু আমার লব্ধি বলটা সেম। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি দুই ক্ষেত্রে বস্তুটা সেমভাবে নিতে হলে, দুই ক্ষেত্রে বস্তুটাকে সেমভাবে নিতে হলে কোনটাতে বেশি টান দিতে হবে। প্রশ্ন হচ্ছে দুই ক্ষেত্রেই, 30-এর ক্ষেত্রে এবং 45-এর ক্ষেত্রে বস্তুকে সেমভাবে নিব আমি, 30-এর ক্ষেত্রে এবং 45-এর ক্ষেত্রে কোন ক্ষেত্রে টান বেশি দিতে হবে, কোন ক্ষেত্রে অসুবিধা হবে, সেটা আমরা বিশ্লেষণ করেছি। সর্বশেষ প্রশ্ন, আল্লাহ দিলে আল্লাহ রহমত নাজিল হোক তোমাদের উপর ও আমার উপর। সর্বশেষ প্রশ্ন হচ্ছে চ নম্বর প্রশ্ন, চতে চাচার প্রশ্নটা একটু দেখি। এটা চাচাকে উৎসর্গ করলাম, বাংলাদেশে যত চাচা আছে সব চাচাকে উৎসর্গ করলাম। চতে তো আমার গার্লফ্রেন্ড ছকিনা হয়, ছকিনা না, চতে ছকিনা, তাহলে এটা ছকিনাকেও তুমি উৎসর্গ করতে পারো। কি বলেছে, 138 নিউটন লব্ধি ত্বরণে নামলে 3 সেকেন্ড পর বেগ কত। ওকে, প্রশ্নটা একটু সুন্দর করে পড়ে দেখি। প্রশ্নটা বলা হচ্ছে ব্লকটি প্রায় শীর্ষের কাছাকাছি পৌঁছার পর বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমে 138 নিউটন হয়। বলের মান কমে কত হয়, 138 হয় প্রয়োগকৃত বলের মান। তার মানে প্রয়োগকৃত বলের মান কমে 138 হয়। প্রয়োগকৃত বল মানে সুতার টান। এ পর্যায়ে ব্লকটিকে সমত্বরণে নিচে নামতে থাকে, ব্লকটি সমত্বরণে এবার নামতে থাকে। আচ্ছা, নিচে নামার ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ড পর ব্লকটির বেগ কত, এক্ষেত্রে ঘর্ষণ বল 7। তাহলে আমাদের প্রথম দায়িত্ব কি হবে, চিত্রটা এঁকে ফেলা।
চ নাম্বারে চিত্রটা এঁকে ফেলা। চতে ছকি না চিত্রটা আঁকো না, চতে ছকি না চিত্রটা আঁকো না। এবার কিন্তু আমাকে 45 ধরবো না, 30 ধরবো। কেন? উদ্দীপকে যেটা আছে সেটা। 45 তো এর আগের প্রশ্নের জন্য ধরে নিতে বলছিল, আর এটা উদ্দীপকেরটা, কিছু ধরে নিতে বলে নাই তাই। তাহলে এদিকে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া আর, তারপর এদিকে হচ্ছে আমার mg cos 30, mg sin 30, সুতার টান t এদিকে, তারপর mg নিচের দিকে, এটা থাকবে না। ঘর্ষণ বল গতির বিপরীতে, তো বস্তু নিচে নামছে, তাহলে ঘর্ষণ বলটা হবে কোন দিকে? বস্তু নিচে নামলে ঘর্ষণ বলটা হবে উপরের দিকে, সো ঘর্ষণ বল উপরের দিকে। ওকে, আচ্ছা, এবার দেয়া আছে দৌয়া, দৌয়া আছে। কি দৌয়া আছে দেখো তো, কি কি দৌয়া আছে? ভাইয়া দৌয়া আছে m50 কেজি, ঘর্ষণ বল 7 নিউটন, সুতার টানটি 138 নিউটন হয়েছে, বলে দিয়েছে 138 নিউটন হচ্ছে সুতার টানটা। তাহলে 138 নিউটন হলে এবার সমতল এসে নিচে নামা শুরু করেছে। আচ্ছা, তাহলে নিচে নামা শুরু করলে কি হবে সেটা একটু আমরা দেখি, চলো তাহলে দেখি। তো প্রথমত আমরা ত্বরণটা বের করি, যেই ত্বরণ এসে নিচে নামছে সেই ত্বরণটা বের করি। তাহলে এটা হচ্ছে লব্ধি ত্বরণ এসে নিচে নামছে, সো লব্ধি ত্বরণটা বের করতে হবে। এফ নেট ইজ ইকুয়াল টু নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে, তাহলে এফ নেট ইজ ইকুয়াল টু mg sin 30 বড় মাইনাস টি মাইনাস এফ, কারণ mg sin টিটা বড় হওয়ার কারণে সে নিচে নামছে, আর এই ক্ষেত্রে বিপরীত দিকে আছে ঘর্ষণ বল আর হচ্ছে টি। তাহলে 50 9.8 হাফ মাইনাস 138 মাইনাস 7, লব্ধি বল কত আসে? 50 ইন্টু 9.8 ইন্টু 0.5, তাহলে 245 মাইনাস 138 আর 7 145, তাহলে 245 145, কি মিলন, কি মিলন রে বাপ। এম এ নেট, এফ নেট মানে এম এ নেট, এফ নেট মানে 50 ইন্টু এ নেট, তাহলে এ নেট মানে কত? এ নেট মানে 50 দ্বারা ভাগ করে দাও 100কে, এখানে 100 আসে, 50 দ্বারা ভাগ করলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সমতরণে কত সমতরণে সে নিচে নামছে? 2 সমতরণে সে নিচে নামছে, 2 সমতরণে সে নিচে নামছে। এখন আমাকে বলেছে দেখো ব্লকটা শীর্ষে পৌঁছানোর পর আবার নিচে নামা শুরু করছে, তো যখন আবার সে থেমে নিচে নামবে, সে তো উপরে যাচ্ছিল, যখন সে আবার নিচে নামা শুরু করবে থেমে তারপর নিচে নামতে হবে। আমি উপরে যাচ্ছিলাম, আমি যদি ব্যাক করি আমাকে থেমে ব্যাক করতে হবে, তাহলে সে আবার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, থেমে ব্যাক করেছে, তাহলে নিচে নামার ক্ষেত্রে সে থেমে নিচে নেমেছে, সেই জন্য তার আদিবেগ আন্ডা হবে, আদিবেগ আন্ডা হবে। ত্বরন্ত পেয়েছি, ত্বরন্ত পেয়েছি, সময় বলেছে প্রথম 3 সেকেন্ড পরে, শেষ বেগ কত প্রশ্ন করেছে? প্রথম 3 সেকেন্ড পরে শেষ বেগ কত প্রশ্ন করেছে? তাহলে বিসমিল্লাহ বলে ছক্কাটা মেরে দাও, সর্বশেষ, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং ভি সমান ইউ প্লাস এটি, ইউ হচ্ছে আন্ডা, এ হচ্ছে 2, এ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। অবশ্যই সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের পুরো অ্যাসাইনমেন্টের সলিউশন। সো আমি চেষ্টা করেছি শুধুমাত্র অ্যাসাইনমেন্টের সলিউশনটা দেওয়া না, পাশাপাশি কনসেপ্টগুলো ক্লিয়ার করা এবং গুছিয়ে লিখে দেওয়ার ব্যাপারগুলো অতিরঞ্জিত করার দরকার নাই, খুব আহামরি বেশি কিছু লেখার দরকার নেই, খুব কমও লেখার দরকার নেই। এখানে নির্দেশনায় যা যা দিয়েছে সেটা ফলো করতে পারলে হবে, এবং টিচার যেন তোমার খাতাটা পড়ে শান্তি পায় সেজন্য প্রেজেন্টেশনটা ভালো করতে হবে, এবং যা যা দরকার সেগুলো লিখতে হবে। তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটা করে উপকৃত হয়েছ, এইটুকুই আর কি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।